তো ক্যাপ্টেন আমেরিকাতে একটা সিন ছিল না যে একজন কর্মকর্তা ইউএস আর্মি সে হচ্ছে একটা গ্রেনেডের পিন খুলে হ্যাঁ। থ্রো করে, তখন যে ক্যাপ্টেন আমেরিকা হয় আর কি আলটিমেটলি, তো সে গিয়ে হচ্ছে সেই গ্রেনেডের উপরে হচ্ছে ডাইভ করে সো দ্যাট তার আশেপাশে কেউ যাতে না মারা যায়। না মারা যায়। এটা তো মুভি ছিল। হ্যাঁ। সো আমি যার কথা বলছি লেফটেন্যান্ট তৌফিক স্যার, স্যার এটা রিয়েল লাইফে বাংলাদেশে করেছিলেন। সেদিন যখন আসিফ পানিতে ডুবে যাচ্ছিল নদীতে, তো সেই জায়গাতে ওকে বাঁচানোর জন্য জাম্প করছিল ওরই কোর্সমেট তানজিম। এই তানজিম সম্ভবত ওই ছেলেটা যে আর কি অ্যাসাসিনেটেড হয়েছে, বা আমরা মানে তাকে মার্ডার করা হয়েছে পরবর্তীতে। রাইট, মোহাম্মদ শহীদ হয় প্যালেস্টাইনের যুদ্ধে। তো কখনো আমি চিন্তা করি নাই যে মোহাম্মদকে আর কখনো দেখবো না বা আর কখনো কথা হবে না। আমার সাথে খুব ক্লোজ ছিল মোহাম্মদ। চিটাগাং হিল ট্র্যাক্স অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আসলে ট্যুরিজমের জন্য একটা হটস্পট করা যেতে পারে। এটা বাংলাদেশের চোখের শান্তি। আর্মি হিল ট্র্যাক্স আর কি দখল করে রাখছে। আমাদেরকে এটা দেখলে হবে না যে এখানে জায়গা দখল হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে যে ওভারঅল আমার কম্প্রিহেন্সিভ সিকিউরিটিটা কতটা আছে কিনা। গুরুত্বপূর্ণ। ওকে। বাংলাদেশে আমি অনার্স শেষ করার 2-3 বছরের মধ্যেও আমি জানি না যে আমার ফিউচার কি, আমি কি করব, আমি কোথায় যাব। আমি জাস্ট গণহারে সবখানে অ্যাপ্লাই। সাফার না করে কেন সাফার করছেন, এটাকে কিভাবে মিটিগেট করা যায় বের করেন। সাফার করেন না, ওকে লেগে থাকেন আর জেগে থাকেন। ওকে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান সোহান, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ পডকাস্টের 5ম পর্বে। আজকে এমন একজন অতিথির সাথে আমরা কথা বলবো যার কর্মজীবনের 3টি অধ্যায়, 3টি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। তিনি পড়াশোনা করেছেন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিসিপ্লিনে, তবে তিনি কর্মজীবন শুরু করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে। এরপর বিশ্বের অন্যতম বড় হোটেল চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের শেরাটন ঢাকাতে, আর বর্তমানে তিনি কাজ করছেন দেশের অন্যতম বড় কর্পোরেট প্রতিষ্ঠান বাংলা লিংকে। একজনই মানুষ, 3টি সম্পূর্ণ আলাদা জগৎ। হি ইজ নান আদার দেন শাহরিয়ার কবির তন্ময়। তন্ময়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তন্ময়ের প্রথম কথা সেটা হচ্ছে যে একটা মানুষের ক্যারিয়ার আসলে এতটা ভার্সেটাইল কিভাবে হতে পারে, বা এর মধ্যে মানে আপনার এত সুইচিং এর কেন হয়েছে? Thank you so much, Sohan, for having me in your show. First of all, I'd like to express my heartfelt gratitude. I'm truly honored. আপনি যেভাবে আমাকে ইন্ট্রোডাকশনটা করিয়ে দিলেন, এটা দেখে আসলে নিজেকে হঠাৎ করে আসলে অনেক বড় একজন মানুষ মনে হচ্ছে, যেটা আমি আসলে একেবারেই না। আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছিলাম অফিসার ক্যাডেট হিসাবে, এরপরে ম্যারিয়ট ইন্টারন্যাশনালে ছিলাম, অ্যান্ড তারপরে এখন আমি বাংলা লিংক নামে একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আছি। সো আপনি যদি বলেন যে এত ভার্সেটাইল কিভাবে হতে পারে, সোহান, এটার উত্তর আমার কাছেও জানা নাই। আমার শুধুমাত্র এতটুকু আমার মাথায় আছে যে যখন যেখানে রাত সেখানে কাত, যা আসছে ধরে নিচ্ছি। শুধুমাত্র একটা জিনিস মনে সবসময় কাজ করতো, যে সবসময় এফোর্টটা অনেক অনেস্টলি দিব, যা আসছে সামনে সেটা ঠিকভাবে করব, আর হচ্ছে হার্ড ওয়ার্কের সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্কটা করব। এই তো। তন্ময়, এর মধ্যে আপনার জন্য কমফোর্টেবল ছিল কোনটা? মানে ওকে, যে এই জিনিসটা আমার সাথে যাচ্ছে, যেমন আর্মি, এটা একটা ডিফারেন্ট জিনিস, এরপরে যেখানে গেছেন এটা আর একটা ডিফারেন্ট জিনিস, আর এখন যেখানে আছেন এটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো আসলে এর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোনটা কমফোর্টেবল ছিল আর কি? আসলে আমি কখনো লাইফে কমফোর্ট জিনিসটাকে চেস করিনি, সোহান। ওকে। আমার কাছে সব কিছুর মধ্যেই কমফোর্ট ডিসকমফোর্ট সবকিছুই ছিল। কমফোর্টের চাইতে আমি সবসময় চেস করেছি অ্যাডভেঞ্চার, যে কোথায় কখন অ্যাডভেঞ্চারটা পাওয়া যায়। তো আর্মির ভিতরেও কিছু কমফোর্ট, অ্যাডভেঞ্চার, ডিসকমফোর্টও ছিল। যখন ম্যারিয়টে ছিলাম, এটা একটা গ্লোবাল হোটেল চেইন, এখানেও অনেক কমফোর্ট, ডিসকমফোর্ট এবং অ্যাডভেঞ্চার ছিল। এখন রাইট নাও টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আছি, এটা একটা ডাইনামিক গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, এখানেও সব কিছু আছে। সো সব কিছু মিলিয়ে এটা বলাটা আসলে মুশকিল যে কোথায় আমি বেশি কমফোর্টেবল ফিল করেছি, বাট সবসময় সবখানেই সব কিছুই ছিল।
ওকে, দ্যাট মিনস কমফোর্ট কোথায় হয় নাই দেখেই তো এত শিফটিং হয়েছে। ব্যাপারটা কি এরকম আমি বলতে পারি? না, মোটেও এরকম না। বা স্যাটিসফ্যাকশন আসায়নি তাই এত শিফটিং হইছে? আমার কাছে মনে হয় স্যাটিসফ্যাকশন সোহান প্রতিদিনের একটা ব্যাপার। যে এভরিডে ইউ গেট স্যাটিসফাইড থ্রু ইওর জব। সো এমন না যে খুব বড় কিছু চেস করতে, করতে গিয়ে হচ্ছে না, ভাল লাগছে না, সুইচ করছি। আসলে ব্যাপারটা এরকম না। ওকে। জাস্ট লাইফের গতিতে যাচ্ছি, লাইফ যেদিকে নিয়ে যাচ্ছে। খুব বেশি যে কিছু করে কিছু করছি তা না। লাইফ যেদিকে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি। বাট ওই যে জিনিসটা বললাম, হুম, হুম। যে এফোর্ট, অনেস্টি আর হচ্ছে ওই যে যা করছি স্মার্টলি করছি, ১ এটাই। চামচ স্মার্টনেস। ১ এটার চামচ স্মার্টনেস একটুখানি আরকি। আচ্ছা, ওকে। তার মানে আমরা একটু আ আপনার আপনি যখন আ আর্মিতে ছিলেন, আমি ওই সময়টার একটু অভিজ্ঞতা জানতে চাইবো আরকি যে ওই সময়টা আপনার আ কি বলে যে আমাদের কাছে যেটা বাংলাদেশের সাধারণ মানুষের যেটা ধারণা যে আর্মিতে অনেক বেশি পরিশ্রম করা হয় এবং মানে যা করা হয় যেটা আসলে আমরা অনেকে চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না। তো আসলে সব মিলিয়ে এত কষ্টের পরেও আপনি সেই জায়গা থেকে সুইচ করে আরেক জায়গায় গিয়েছেন। আসলে আপনার কাছে ওই সময়টা কিরকম ছিল? সোহান, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে প্রায় ৩.৫ বছরের মতন ছিলাম। অ্যান্ড দেন আই ওয়াজ ড্রপ আউট। সুইচ করি নাই, আই ওয়াজ আচ্ছা, ড্রপ আউট। ওকে। সো যেটা হয়েছে যে ওখানকার এক্সপেরিয়েন্স যদি আমি আপনাকে বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমিকে বলা হয় আম ৮ম জাহান্নাম। তো সেখানে আ না গেলে আসলে বলে বুঝানো সম্ভব না যে আ যে একটা টাফ একটা জায়গা, একটা জায়গা কতটা টাফ হতে পারে। একটা জায়গা একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। একটা জায়গা একটা মানুষকে কিভাবে ভেঙে চুরে তারপর নতুন করে গড়তে পারে। এখানে কেউ ঘুমাতে পারে না, খেতে পারে না। মাইলের পর মাইল অনেক বড়, বড় ব্যাগ নিয়ে, অনেক বড়, বড় গিয়ার নিয়ে দৌড়াইতে হয়। হাতে সবসময় আপনার কাছে যে ওয়েপেনটা থাকে এটার ওজন অনেক বেশি। সো সবকিছু মিলিয়ে এক্সপেরিয়েন্স যদি আমি বলি যে মানে ভাষা দিয়ে প্রকাশ করা এটা যাবে না। আমি যদি বলি যে শাহরিয়ার কবির তন্ময় ৩ টা ঘটনা বা ৩ টা ইনসিডেন্ট দিয়ে যদি তার বিএমএ লাইফটা আমাদেরকে বলে। জাস্ট ৩ টা ইনসিডেন্ট। যে এই ৩ টা ইনসিডেন্ট এবং যেটার শেষ আমি আরকি ওখান থেকে ড্রপ আউট হয়ে গেছি। যদি ৩ টা ইনসিডেন্ট আমি বলি, এটা আসলে বের করা খুবই কঠিন সোহান। কারণ আমার ৩.৫ বছরের বাংলাদেশ মিলিটারি একাডেমির এক্সপেরিয়েন্স এর প্রত্যেকটা দিন একেকটা ইনসিডেন্ট ছিল। ওকে, প্রত্যেকটা দিন। তো প্রতিদিন আমরা ডায়রি লিখতাম যে আজকে কি হলো, কি হয়েছে না হয়েছে। প্রত্যেকটা দিনের ম্যান্ডেটরি আমাদের একটা ডায়রি লিখতে হতো। ওকে। এটা রিপোর্ট করতে হতো? রিপোর্ট ওয়াইজই আমরা লিখতাম। বাট এটা একটা মেমোরিজ হিসাবেও থেকে আছে। আমার কাছে ওকে। আমার ৭ টা টার্মেরই আমার কাছে ডায়রি আছে। তো এই ডায়েরির পৃষ্ঠাগুলো যখন পড়ি তখন আমার কাছে মনে হয় যে আমার কাছে এরকম মানে প্রায় ১,০০০ প্লাস দিনের একটা মানে ইভেন্টের একটা সামারি আছে যেখানে আমি সবকিছু দেখতে পাচ্ছি। সো ৩ টা ঘটনার মধ্যে বলেন ভালো ঘটনা শুনতে চান নাকি খারাপ ঘটনা শুনতে চান? আসলে ভালো ঘটনা তো আমরা জানি, আমরা দেখি। আমি আমি জানতে চাচ্ছি যে যেটা আরকি আপনি সো কল্ড যেটাকে খারাপ ঘটনা বললেন, আমি ওইটাই জানতে চাইতেছি আরকি। সে খারাপ ঘটনাও না। এটাকে আমি আসলে বলব যে রোমাঞ্চকর সাম অভি মানে স্টোরিজ আর দেয়ার, যেটা মনে করেন আপনার মনে এমনভাবে গেঁথে যায় হুম, যে যেটা নিয়ে আপনার মাঝে, মাঝে আপনার চিন্তা আসে। সো আম নেগেটিভ ভাবে যদি আমি বলি, আ আমার বিএমএ তে ট্রেনিং করা অবস্থায় আমি আমার খুব কাছের কিছু মানুষজনের ডেথ আমার মনে দাগ কেটে গেছে। সো আমি যখন চিন্তা করি যে আমার বিএমএ এর সেই কোন জিনিসগুলো আমি চিন্তা করি যে এই জিনিসগুলো না হলে হয়তোবা আমার গল্পটা আরেকটু সুন্দর হতো। তখন আমার মনে হয় এইটা। তো আ 77 লং কোর্সের লেফটেন্যান্ট তৌফিক স্যার নামে আমার একজন সিনিয়র ছিলেন। আ সিনিয়র আর জুনিয়র বাংলাদেশ মিলিটারি একাডেমিতে খুবই ফরমাল রিলেশন। খুব ওকে। বেশি কথাবার্তা হয় না। কিন্তু একজন স্যার ছিলেন যিনি অনেক ফ্রেন্ডলি ছিলেন। যিনি অনেক সময় অনেক হেল্প করতেন, সাপোর্ট দিতেন। হুম, যার কাছে আমি গিয়ে আমার একটা সমস্যার কথা বলতে পারতাম যে, "স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না বা এই জিনিসটা পারছি না, আমাকে একটু হেল্প করেন।" তৌফিক স্যার ছিলেন এমন একজন মানুষ। তো আপনি ক্যাপ্টেন আমেরিকা দেখেছেন? হ্যাঁ, হলিউডের একটা আমি মুভি। দেখেছি। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা সো খুবই ক্যাপ্টেন আমেরিকাতে একটা সিন ছিল না? যে আম একজন কর্মকর্তা ইউএস আর্মির, সে হচ্ছে একটা গ্রেনেডের পিন খুলে হ্যাঁ, থ্রো করে। তখন যে ক্যাপ্টেন আমেরিকা হয় আরকি আল্টিমেটলি। তো সে গিয়ে হচ্ছে সেই গ্রেনেডের উপরে হচ্ছে ডাইভ করে সো দ্যাট তার আশেপাশে কেউ যাতে না মারা আরকি যায়। না মারা যায়। এটা তো মুভি ছিল। হ্যাঁ, সো আমি যার কথা বলছি লেফটেন্যান্ট তৌফিক স্যার। স্যার এটা রিয়াল লাইফ এ বাংলাদেশে করেছিলেন। সো আম এটা ছিল ২০২০ সালের অলমোস্ট নভেম্বর, ডিসেম্বর এরকম, আমি এক্সাক্ট ডেটটা ঠিক মনে করতে পারছি না।
সো এরকম আম মেসে আমাদের যেখানে আমরা আরকি খাওয়া-দাওয়া করি। তো সেই মেসে আমি এরকম জাস্ট লাঞ্চ করতে গিয়েছি। ওই সময় তখন বিএমএ তে আমার কোর্সমেট ছিল সিএসইউ মুশফিক। আ কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার মুশফিক। মুশফিক আমাকে ডেকে বলল যে, আ "কবির, একটা ঘটনা ঘটছে। আ যে জুনিয়র ক্যাডেটরা আছে এদেরকে কিভাবে বলব বুঝতে পারছি না। আমাদের যে সিনিয়র ছিল আ এম তৌফিক স্যার, তো 77 লং কোর্সের। তো কমিশন পেয়ে সাভারে আরকি উনার ইউনিট ছিল আরকি। পোস্টেড ছিল ওখানে। তো স্যার আজকে সকালবেলা মারা গিয়েছেন। শহীদ হয়েছেন। আমি তো তখন আকাশ থেকে পড়লাম যে মানে কি? মানে এত ক্লোজ একটা মানুষের এরকম নিউজ শুনলে আসলেই স্বাভাবিক। মানে হার্ট পুরো শ্যাটার্ড হয়ে যায়। তো আমি জিজ্ঞেস করলাম, "কিভাবে? মানে তুই সিউর যে স্যার মারা গিয়েছেন? নাকি হসপিটালে ভর্তি? নাকি ইনজুরি? মানে মারা গিয়েছেন এটা তো ব্যাপারটা আমার কাছে খুব সিরিয়াস মানে ব্যাপারটা আমি নিতে পারছিলাম না।" তখন আমি জিজ্ঞেস করলাম, "আমাকে একটু ভালো মতো বুঝাইবো?" তখন আমাকে বলল যে ওরকম সোলজারদের হ্যান্ড গ্রেনেডের আরকি ওহ মাই গড! ট্রেনিং চলছিল। তো এরকম একটা সোলজারের হাত থেকে একটা গ্রেনেড ড্রপ করে ওইখানে নিচে গ্রাউন্ডে। তো ড্রপ করার পরে সোলজারকে বাঁচানোর জন্য বা আশেপাশে যারা আছে তাদের যাতে হচ্ছে ড্যামেজ না হয়, স্যার গ্রেনেডের উপরে নিজে হচ্ছে শুয়ে পড়ে যাতে করে হচ্ছে এটা যাতে স্প্রেড আউট না হয়। তো সেখানে তৌফিক স্যার আরকি মারা যান। তো এটা একটা ঘটনা আমার মনে আছে। এরপর থেকে ২-৩ দিন আমি মানে নরমালি মুভমেন্ট করতে পারি নাই। আমার প্রত্যেকটা ব্যাটালিয়ন রোড দিয়ে হাঁটছি, দেখছি সবকিছু। মনে হতো যে মানে তখন মনে হচ্ছিল স্যারকে আমি ফিল করছিলাম যে, "দিস গাই ওয়াজ জাস্ট হিয়ার জাস্ট 6 মান্থস ব্যাক।" বাট স্যার আজকে নাই। এইভাবে মানে মারা গেলেন। তো ইউএসএ তে এসব নিয়ে হলিউডে মুভি হয়ে যায়। বাট আমার চোখের সামনে এই জিনিসগুলো হচ্ছে দেখছি। আ সেটা দেশের মানুষ কতটুকুই জানে। তো এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসতো। তো এই জিনিসটা আমার মনে একটা দাগ কেটে গেছে। এটা একটা ঘটনা। আম যেহেতু তৌফিক স্যারের ঘটনাটা আনলাম, আমার আরেকটা ঘটনা মনে পড়ে। আমার একটা জুনিয়র ছিল 82 লং কোর্সের অফিসার ক্যাডেট আসিফ। আসিফ নদীতে আরকি একটা এক্সারসাইজ ছিল কষ্টিপাথর 1 ওদের জন্য কষ্টিপাথর 1 82 লং কোর্সের। সো কষ্টিপাথর 1 এক্সারসাইজে গিয়ে আ আসিফ সাঙ্গু নদীতে হচ্ছে সাঙ্গু অথবা নাফ I ফরগট। সাঙ্গু অথবা নাফ একটা নদী। আম চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেকটু সামনে। তো সেখানে আম ও ডুবে মারা যায় এবং ওর বডিটা পাওয়া যায় প্রায় ২ দিন পরে। তো এটা একটা মানে মেমোরি যেটা আসলে আমার বলতে পারেন হৃদয়ে দাগ কেটে গিয়েছে। যে খুব অনেক নেগেটিভ ভাবে। কাছের মানুষ অনেক কাছের মানুষ। যখন এই হ্যাঁ, অকাল মৃত্যু হয়। হ্যাঁ। মানে ও জাস্ট আমার একাডেমির জুনিয়র ছিল এরকম না, আমার খুবই ক্লোজ ছিলাম। ওকে। এবং এইটার সাথে যে জিনিসটা আরো বেশি আমাকে আরকি মানে পীড়া দেয় আমি যখন এখন চিন্তা করি, সেদিন যখন আসিফ পানিতে ডুবে যাচ্ছিল হুম। নদীতে, তো একটা এক্সারসাইজ জোনে ছিল। একটা ওয়ার জোনের মতন হচ্ছে মহড়া চলতেছিল। তো সেই জায়গাতে ওকে বাঁচানোর জন্য জাম্প করেছিল ওরই কোর্সমেট তানজিম। আ তানজিম পরে কমিশন পায়। কমিশন পাওয়ার পরে তানজিম কক্সবাজারে ও পোস্টেড ছিল। ওকে, এই তানজিম সম্ভবত ওই ছেলেটা যে আরকি বা অ্যাসাসিনেটেড হইছে বা আমরা মানে তাকে মার্ডার করা হইছে পরবর্তীতে। রাইট। সো তানজিম ওয়াজ দ্য গাই যে আসিফকে বাঁচানোর জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করেছিল। ঐরকম স্রোতালা নদীতে ও জাম্প করে ওই ডাংরি পড়ে গিয়ে। সো তানজিম ওকে বাঁচাতে পারে নাই। বাট তানজিম অনেক চেষ্টা করেছিল আরকি। তো সেই তানজিম আবার মারা যায়। তো তানজিমের মৃত্যুটা আসলে মানে মারা তো যায় না, ওকে হচ্ছে মানে ও মেরে ফেল শাহাদাত বরণ করে আরকি। একটা অপারেশনে গিয়ে হচ্ছে ওর এই ইস্যুটা হয়। সো তানজিমের যেই ডেথটা এটা আমার বাংলাদেশী মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট থাকা অবস্থার না, পরের। কিন্তু যখন আমি আমার বিএমএ লাইফের দিকে তাকাই, তখন এই ৩ টা জিনিস আমাকে আসলে বলতে পারেন একটু হলেও কষ্ট দেয়। যে এরকম ৩ জন মানুষকে আমি খুব ক্লোজলি চিনতাম, যারা এখন এই পৃথিবীতে নেই এবং যেই ৩ জনই দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করেছে। তন্ময়, এর মধ্যে তো আমাদের আরকি যতটুকু মনে পড়ে, আমি যদি মনে করার চেষ্টা করি যে তানজিম তার মৃত্যুটা আসলে দেশের মানুষকেই নাড়িয়ে দিয়েছিল। যে আসলে তিনি একটা অপারেশনে গিয়েছিলেন। তার কাছে আরকি এনাফ হচ্ছে যে অ্যামুনিশন ছিল না। আমরা যতটুকু পরবর্তীতে জানতে পারছি। আসলে এরকম অপারেশন গুলোতে যে এই তানজিমের মৃত্যুর কথা দিয়ে বললাম। এরকম তানজিম তো হচ্ছে যে আ আরো অনেক হয়েছে না? মানে এরকম তানজিমের মতো তানজিমরা তো আরো এভাবে মারা গিয়েছে। আসলে এই ঘটনাগুলো কেন হয়? মানে আমি একটা অপারেশনে আপনি পাঠাচ্ছেন, আপনার কাছে যথেষ্ট মানে ইকুইপমেন্টস, লজিস্টিক্স থাকতেছে না। এটা কি আসলে কিভাবে হয়? সোহান, আমি তো এখন একজন সিভিলিয়ান। তো ওকে। একজন সিভিলিয়ান হিসাবে
ডিরেক্ট অপারেশনাল কোনো কিছু নিয়ে কথা বলাটা আসলে আমার জন্য কোনোভাবেই আসলে লজিক্যাল না। কারণ ইন্টারনাল যে ডিসিশনস গুলো থাকে, ইন্টারনাল যে ব্যাপারগুলো থাকে, সেই জিনিসগুলো অন্যরকম। আমরা সিভিলিয়ানরা বাইরে থেকে জিনিসটাকে কিভাবে দেখি না, আমরা সেটাও আরকি সিভিলিয়ানদেরই আরকি আমি এটা আমারই প্রশ্ন। ব্যক্তিগতভাবেই যদি আমি জিজ্ঞেস করি যে আসলে এটা কেন হয়? মানে লাইক আমি যদি আমার কোনো অফিসের কোনো স্টাফকে কোনো একটা জায়গায় পাঠাই। ফর এক্সাম্পল যে ওর কাছে যথেষ্ট ভাড়া আছে কিনা, যেতে পারবে কিনা বা একটা জিনিস কিনতে যাবে, ওর কাছে আমি যথেষ্ট টাকা দিয়ে দিয়েছি কিনা বা বৃষ্টি হচ্ছে আমি কি বৃষ্টির মধ্যে ওরে বের করতেছি কিনা? থাকলে তো আমি ওরে ছাতা দিয়ে দিচ্ছি যে অন্তত যাতে ভিজে যাতে ওর জ্বর না আসে। তো আসলে এই জায়গা থেকেই জানতে চাওয়া যে এই ধরনের আপনিও তো অফিসার আ তো অফিসারই বলতে পারি। তো আপনি আসলে কি বলেন? এটা আপনার ব্যক্তিগত জায়গা থেকে। আ আমি একজন সাধারণ মানুষ হিসেবে জিনিসটাকে এভাবে বিশ্লেষণ করি হ্যাঁ। যে, প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজার আছে। হুম, একটা এসওপি থাকে। আর্মির এই ব্যাপারটাকে বলা হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট। ওকে। সো রুলস অফ এনগেজমেন্টটা নির্ভর করে একটা অপারেশনের আ পুরোপুরি যেই গ্র্যাভিটি আছে এইটার উপর। হুম, হুম। যে কনসিডারিং যে আসলে এটার নেচার কি, কনসিডারিং যে আসলে ওইখানে কি টাইপের জিনিস হইতে পারে, সেই ওয়াইজ এই ডিসিশনগুলো নেওয়া হয়। হুম। ডিসিশনগুলো নেওয়ার পরে কমান্ডার হচ্ছে তার ডিসিশন সাথে তার অ্যানালাইসিস করার পরে সেই ডিসিশনটা যে উনি যেটা ক্রিয়েট করেন, সেই অনুযায়ী একটা অপারেশন আরকি যায়। যেকোনো মিলিটারি অপারেশন মানে এমন না যে সরাসরি আচ্ছা, আচ্ছা। যুদ্ধ হচ্ছে। মিলিটারি অপারেশন আপনার পিস কিপিং মিশনও হতে পারে। ওকে। বন্যা দুর্গত এলাকাতে হচ্ছে রেস্কিউ রেস্কিউ মিশনও হইতে হতে পারে। পারে। সেখানে ওয়েপনের প্রয়োজন নাই। সো এটা আমার কাছে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আ যেই অপারেশনে তানজিম মুভ করেছিল, হ্যাঁ। ওর পেট্রোল বা ওর যেই টিমটা নিয়ে, হুম, সেখানকার যে রুলস অফ এনগেজমেন্টটা ছিল, এই জায়গাতে তারা যেভাবে প্রেডিক্ট করেছিল যে এই পুরো অপারেশনের যে নেচারটা হবে, হুম। নেচারটা হয়তোবা এতটা সিভিয়ার না। যেই ওকে। কারণে ওদের যে রুলস অফ এনগেজমেন্টের যেই ব্যাপারটা ছিল, তারা হয়তোবা এইভাবে সেভাবে ব্যাপারটা প্রিপারেশন নেয় নাই। দেখে নাই। এটা ওকে। হতে পারে। যেই কারণে তারা এনাফ অ্যামুনিশনস, এনাফ এক্সপ্লোসিভ হয়তোবা এনাফ ট্রুপস নিয়ে তারা মুভ করে নাই। যে কারণে হয়তোবা এটা হয়েছে। তারপরেও আমি যখন দেখি যে ঠিক আছে আমার আ খুব ক্লোজ জুনিয়র লেফটেন্যান্ট তানজিম শহীদ হয়েছে, তখন আমি যখন দেখি এটা আমার কাছে অনেক খারাপ লাগে। আম ফাঁসির আদেশ হয়েছে হ্যাঁ, এর মধ্যে ৫ হত্যাকারীদের। জন আবার খালাসও পেয়েছে আমরা যতটুকু মনে পড়ে আরকি। দ্যাটস এমনি দ্যাটস তাদের ভেরি এটা স্যাডেনিং। এখনো কি বলে যে ইমপ্লিমেন্ট হয়নি। এখন বাংলাদেশের এই সিস্টেমের এই জায়গাগুলো আসলে আমাদের আসলে চিন্তার বিষয়। যে হ্যাঁ। আপনি একটা কিছু ইমপ্লিমেন্ট করছেন, একটা আদেশ হয়ে গিয়েছে, ডিক্লারেশন হয়ে গেছে। কিন্তু সেটা কতটুকু কার্যকর হয় বা আদৌ হবে কিনা, এটা একটা মানে ধোঁয়াশার মধ্যে মানুষ থেকেই যায়। ওকে। মানে আমরা যাকে হারিয়েছি তাকে তো হারিয়েছি। তাকে তো হারিয়েছে, রাইট। ফিরে পাবো না। কিন্তু বিচারটা হলে হয়তোবা জাস্টিসটা তো আমরা চাই। জাস্টিসটা তো আমরা চাই রাইট, অবশ্যই। এক্সাক্টলি। তার মানে আমি আরকি আমার ব্যক্তিগত জানার থেকে মানে আমার জিজ্ঞাসা থেকে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আ আমি একজন অফিসার, আর্মি অফিসার। আমি একটা অপারেশন গেলাম। সামহাউ এখানে আমার ভুল ডিসিশনের কারণে আমি অফিসার হিসেবে আমার ভুল ডিসিশনের কারণে আমার ৫ জন বা ৭ জন সোলজার ওইখানে আরকি শহীদ হইছে। আসলে এই ধরনের ভুলগুলো কি আসলে আ আর্মিতে কি এগুলা কি কিভাবে দেখে? মানে এগুলা কি আসলে ভুল হিসেবে কাউন্ট হয় নাকি এগুলা অ্যাক্সিডেন্ট বা আমি আসলে জানি না এটা কিভাবে হয়? দেখেন সোহান, যেটা বললাম যে সবকিছুরই একটা এসওপি থাকে। হুম, যেমন সবকিছুর বাংলাদেশের দেশ পরিচালনার জন্য যেমন আমাদের একটা সংবিধান আছে। হ্যাঁ, সবকিছুর জন্যই ধারা থাকে। হুম, যেমন আমার মনে আছে আমি যখন 4th টার্ম অথবা 5th টার্ম ক্যাডেট ছিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। হুম। তখন আমাদের এই মোট একটা বই ছিল। বইটার নাম ছিল এমবিএমএল, আ মিলিটারি বুক অন মিলিটারি ল। আমি ঠিক ভুলে গিয়েছি আজ মানে থেকে প্রায় ৬ বছর এটা কি আগে। পড়ানো হতো বা একে দেওয়ার হ্যাঁ, জন্য এটা পড়ানো হতো এবং এর মধ্যে অসংখ্য আ আই থিংক ১,০০০ এর উপরে আই থিংক ধারা ছিল। হুম, যে কোন ধরনের প্রবলেম হলে বা কোন ধরনের ইস্যু হলে কোন ধরনের সলিউশন বা কোন ধরনের হুম, হুম, সাজা হতে পারে। সব রুলস অ্যান্ড রেগুলেশন ওখানে ছিল। তো যদি কোনো সামরিক কর্মকর্তার কোনো ডিসিশনের ভিত্তিতে হুম, যদি কোনো ভুল কোনো কিছু হয়ে যায় এবং সেটা যদি পলিসিগতভাবে যদি সেটা ভুল প্রমাণিত হয়, তাহলে সঠিক কোর্ট অফ ইনকোয়ারির মাধ্যমে
একটা বোর্ড বসে, যে বোর্ডটা এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করে যে আসলে সে কি ধরনের শাস্তি পেতে পারে। সো বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী যতটুকু আমরা দেখি বাইরে থেকে, যে তারা এসব ব্যাপারে অনেক কমপ্লায়েন্ট, তারা এসব ব্যাপারে খুবই সলিড। আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে সামরিক কর্মকর্তারা বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হন, তাদের হ্যাঁ। চাকরি চলে যায়। তার কারণ হচ্ছে কমপ্লায়েন্স তাদের অনেক বেশি। একটু চুন থেকে যদি পান খসে সামরিক বাহিনীতে, এই জিনিসগুলো খুবই স্ট্রিক্টলি খুবই দেখা হয়। স্ট্রিক্টলি দেখা হয়। যে কারণে আপনি দেখেন, আপনি জাহাঙ্গীর গেটের বাইরে একটু দেখেন পৃথিবীটা কেমন, এক্স্যাক্টলি জাহাঙ্গীর গেটের ভিতরে গিয়ে দেখেন পৃথিবীটা কেমন, আপনি দেখবেন ডিফারেন্ট। এক্স্যাক্টলি। সো স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার ইজ দেয়ার। ওকে, তন্ময়, আমরা একটু একটা বাংলাদেশের অন্যতম একটা বিতর্কিত জানতে চাওয়া আছে মানুষের। বিতর্কিত জানতে চাওয়া না, মানে যেই জানতে চাওয়াটাকে নিয়ে বিতর্ক তৈরি হয় আমাদের কি বলে যে আমাদের সামরিক বাহিনী এবং হচ্ছে সিভিলিয়ানদের সাথে। সেটা হচ্ছে যে সিএসটি, যেটা হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্স। আ চিটাগাং হিল ট্র্যাক্সে যারা থাকে তারা এবং আমাদের দেশের যারা আরকি যে সিভিলিয়ান, আমরা যারা রাইট মুভমেন্ট দেখি তাদের ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে তাদের কথা হচ্ছে যে আর্মি, বিশেষ করে আর্মির কথা বলা, যে আর্মি হিল ট্র্যাক্স আরকি দখল করে রাখছে। তো আসলে আপনার আসলে এটা নিয়ে মন্তব্য কি বা আপনার ওপিনিয়ন কি? দেখেন সোহান, এই জায়গাতেও আমি আসলে একজন ফর্মার মিলিটারি ক্যাডেট হিসেবে আপনাকে না, বলবো না। না, আমি জানতে চাচ্ছি যে আপনি তো ইন্টারন্যাশনাল রিলেশনস জি। ডিপার্টমেন্ট বা এই কি বলে ডিসিপ্লিন স্টুডেন্ট। তো এখানে জিওপলিটিক্স এর অনেক ব্যাপার থাকবে, আরো অনেক ম্যাটার আছে, সিকিউরিটি, সভরেনিটির ব্যাপার থাকবে, যেহেতু এটা আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গা থেকে আমি জানতে চাইছি আরকি। জি সোহান, আপনি আপনার প্রশ্নের মধ্যে আমার উত্তরটা দিয়ে দিয়েছেন হ্যাঁ। এখানে। আমার কাছে যেটা মনে হয় যে আম আন্তর্জাতিক সম্পর্ক অনুষদের একজন শিক্ষার্থী হিসাবে হ্যাঁ। আমার কাছে মনে হয় না যেটা দখল করা। এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমত বুঝতে হবে আমাদের জিওপলিটিক্সটা এই অঞ্চলের। দেখেন, টেরিটোরিয়াল যে সোভারেনিটিটা হুম, আছে হুম। বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেটা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমাদের ওই অঞ্চলের জন্য। আপনি যদি আমাদের দেশের ঠিক ওই পাশটা দেখেন, হুম। যে আমরা যতটুকু বর্ডার শেয়ার করছি মায়ানমারের সাথে, হুম। এবং তার ঠিক পাশ থেকে ভারতের যে সীমাটা আমরা শেয়ার করছি, ওই জায়গাটা কিন্তু লাস্ট বিগত আ অনেক বছর ধরেই কিন্তু আ মানে Hostile? শান্তিপূর্ণ অবস্থায় নাই। কিন্তু মিয়ানমারে যেহেতু আপনার কি বলে যে মিলিটারি একটা coup চলতেছে, এখানে একটা সিভিল ওয়ার চলতেছে আরকি। রাইট। আর ইন্ডিয়া তো হচ্ছে যে আমাদের সেই জন্মলগ্ন থেকেই যদি আমরা বলি যে ওই ওই সাইড গুলা বর্ডার সাধারণত কখনোই আমাদের ঠান্ডা থাকে নাই। তো সেই জায়গা থেকে আসলে ২ টা ব্যাপার। একটা হচ্ছে যে সিকিউরিটি, ওকে? আর তাদের যেই কথাটা হচ্ছে যে বেসিক হিউম্যান রাইটস ভায়োলেশন হইতেছে এই কারণে। আসলে এই ২ টার মধ্যে মানে পার্থক্যটা কিভাবে করবেন আপনি? এখানে বিভিন্ন রকম মত দ্বিমত তো আছেই বেসিক হিউম্যান রাইটস এর। আমার কাছে যেটা মনে হয় যে বেসিক হিউম্যান রাইটস ইজ নট পসিবল আনলেস অর আনটিল ইউ আর মেকিং শিওর যে সেই জায়গাতে আপনার সিকিউরিটিটা স্ট্রিক্ট আছে, যেখানে জায়গাটা অনেক হস্টাইল। সো ঠিক আমাদের পাশে, আমাদের ওই অঞ্চলের পাশে আমাদের প্রতিবেশী যে দেশের যেহেতু সিচুয়েশন অনেক হস্টাইল, হুম। তারা যেহেতু ওই অঞ্চলকে ব্যবহার করে বিভিন্ন রকম, মনে করেন যে মাদক, এরপরে মাদক চোরাচালান হচ্ছে, একদম। তারপরে অনেক কিছু এদিক ওদিক একটা হচ্ছে। হটস্পট আরকি। রাইট। সো সেই জায়গাতে যখন আম বাংলাদেশের সরকার তার নিজের যে টেরিটোরিয়ালস ইন্টিগ্রিটিটা আছে এটা বজায় রাখার জন্য যখন তারা তাদের সিকিউরিটিটাকে স্ট্রং করছে, তখন এমন সিচুয়েশন ক্রিয়েট হয় ওইসব অঞ্চলে যে যারা সেখানে হস্টাইল সিচুয়েশনটা ক্রিয়েট করছে, হুম। তারা নিজেদের স্ট্যান্ডটাকে স্ট্রং করার জন্য এই ধরনের জিনিসপত্র বলে বা ছড়িয়ে হুম। চেষ্টা করে ওই অঞ্চলটাকে আসলে উত্তপ্ত একটা সিচুয়েশন ক্রিয়েট করার, সো দ্যাট ইস্যু ক্রিয়েট হয়। ওকে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে এখন আমাদেরকে এটা দেখলে হবে না যে এখানে জায়গা দখল হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে ওভারঅল আমার কম্প্রিহেন্সিভ সিকিউরিটিটা ঠিকঠাক কতটা আছে কিনা? গুরুত্বপূর্ণ। ওকে। কারণ আমরা কখনোই চাইবো না যে ওই অঞ্চলটা হয়ে উঠুক আমাদের যে পাশের দেশের সংঘাত যে হচ্ছে, হুম। সেই সংঘাতের এমন কোনো একটা বেস পয়েন্ট যেখান থেকে তারা এই জিনিসগুলো সংঘটিত করছে। কারণ আপনি দেখেন 1971 এ যখন আমাদের আমাদের যেই যুদ্ধটা হয়, যুদ্ধের সময় যখন ভারত আমাদেরকে সাপোর্ট দিয়েছে, হুম। ওই অঞ্চলে
কিন্তু আমাদের সাথে মানে পাকিস্তান আর্মি কিন্তু ওইসব জায়গাতে কিন্তু খুব বেশি তাদের গ্র্যাপ ছিল না, ছিল না এক্স্যাক্টলি, যেই কারণে কিন্তু আমরা অনেক সাপোর্ট পেয়েছি আমরা ওই জায়গা অ্যাডভান্টেজ থেকে, পেয়েছি অনেক আর রাইট। কি। সো আপনারা যদি এইভাবেও যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই সলিউশনটা আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর অ্যাট দ্য সেম টাইম চিটাগাং হিল ট্র্যাক্স অনেক সুন্দর একটা জায়গা। এই ডেফিনেটলি জায়গাটা আসলে ট্যুরিজমের জন্য একটা হটস্পট করা যেতে এটা পারে। বাংলাদেশের চোখের শান্তি। চোখের শান্তি, রাইট। Exactly. মানে আপনি অনেক টাকা খরচ করে থাইল্যান্ড ভিয়েতনামে না গিয়ে আপনি চিরাং হিল ট্র্যাক্সে যান, সব পাবেন। Yeah, exactly. কিন্তু যেহেতু সেখানে সংঘাত হচ্ছে, সো আমাদের নিজেদের মানুষদের জন্য কারণ হলেও- ওইখানে তো আমাদের এর মাঝখানে আমরা দেখেছিলাম যে কুকি চিন এরকম আরো অনেক সশস্ত্র সংগঠন, বিদ্রোহী সংগঠন যারা আর কি এটাকে সিএসটি কে আলাদা দেশ করার একটা সরি আলাদা দেশ করারও তারা আর কি পরিকল্পনা করছিল আর কি, যেটা আমরা দেখছি। মানে এটা নিয়ে খুব ভালো অপারেশন করে এই গোষ্ঠীটাকে, আমি জানি না পুরো ডিমিনিশ করে গেছে কিনা, বাট এখানে আরেকটা ব্যাপার থাকে, যেমন রাষ্ট্র না, অনেক প্রয়োজনে দেশের সিকিউরিটির প্রয়োজনেই হয়তো, যেটা আমরা শুনে থাকি বিভিন্ন সেনা অফিসাররা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে এসে বলেন যে রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এই ক্রাইসিসগুলো তৈরি করে রাখে। কেন তৈরি করে রাখে? যাতে মনে করে যে না, আমাদের এই দিকটাতেও কি বলে যে যথেষ্ট পরিমাণে ফোর্স আছে, সো এখানে ঝামেলা করতে আসে না, বা এটাও দেখায় যে না, আমাদের আসলে এই জায়গাটা অশান্তি আছে, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যে এই জায়গায় যথেষ্ট পরিমাণে ফোর্স রাখা প্রয়োজন। আসলে এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় আর কি? দেখেন সোহান, আমি আমার ছোটবেলার একটা গল্প দিয়ে আপনাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ডেফিনেটলি। সো আমি ছোটবেলাতে একটা বাসায় বগুড়াতে আমরা একটা ভাড়া বাসায় থাকতাম। হুম। তো সেই বাসাতে ঠিক গেটের ঠিক উপরে একটা সিসি ক্যামেরা লাগানো ছিল। হুম। ক্যামেরাটা চলতো না, এটা বাইরের কোনো মানুষ জানতো না, আচ্ছা, এটা শুধু বাড়িওয়ালা জানতো এবং আমরা জানতাম। এটা জানতাম কারণ ক্যামেরার কোনো মুভমেন্ট নাই, আমরা জানি এটা আসলে কেউ মনিটর করে না। কানেকশনও নাই। না, ওকে, কিন্তু জাস্ট ক্যামেরাটা রাখা। ক্যামেরাটা রাখা ওকে। এবং ঠিক গেটের বাইরে খুব সুন্দর করে লেখা যে সিসিটিভি অপারেশনস মানে চালু আছে। অনগোয়িং, হ্যাঁ। হ্যাঁ, তো এখন এটা নিয়ে তো কখনো কথা হয় নাই, কিন্তু আমি আস্তে আস্তে বুঝলাম যে আসলে এটা ডেটারেন্স ক্রিয়েট করা হয়। ডেটারেন্স ক্রিয়েট যদি আপনি করেন তাহলে যারা মিসক্রিয়েন্টস মিসক্রিয়েন্টস। তারা হচ্ছে সাহস করবে না। ওকে। সো যখন এরকম চান্সেস আছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে ব্যবহার করে মিসক্রিয়েন্টসরা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করতে পারে, যেটা আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য মানে থ্রেটেনিং Harmful, হইতে পারে, ওকে। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ডেটারেন্স তো ক্রিয়েট করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি অ্যানাদার রিজন ফর হুইচ দি আর্ম ফোর্সেস আর দেয়ার, ডিপ্লয়েড দেয়ার, একটা ওকে। ডেটারেন্স ক্রিয়েট করে রেখেছে। ওকে, ওকে। একদমই পরিষ্কার তন্ময়। আর আপনি যদি এই দিকটাও দেখেন যে ওই অঞ্চলে হ্যাঁ। সবচেয়ে বেশি স্কুল কলেজ তৈরি করা, চিকিৎসা সেবা এনশিওর করা, তা কিন্তু রাস্তাঘাট। করছে সরকারের মাধ্যমে কিন্তু এই ফোর্সেসরাই। রাস্তাঘাট ক্রিয়েট করা, ব্রিজ কালভার্ট ক্রিয়েট করা, জায়গাগুলোকে ট্যুরিজম স্পটে পরিণত করা, আর্মিরাই কিন্তু এই জায়গাটাকে মনে করেন যে সাপোর্ট দিয়ে আসছে। সো আপনি যদি বলেন যে জীবন সেবার যে মান, এটা উন্নয়নের একটা অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে তাদের যেই দখলদারিত্ব, ওকে। তো প্রথমত আমি কথাটাকেই মনে করেন যে অ্যাকসেপ্ট করব না অ্যাজ এ ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্টস, যে দখলদারিত্ব না, ওকে। ডেভেলপমেন্টই সেখানে হচ্ছে। ওকে, তন্ময়, এর সাথে আমি একটু সম্পূরক, মানে এটা একটু অফ সাইডে, যেটা আপনার বর্তমান প্রফেশনের সাথে আর কি কানেক্টেড সোফার আমি মনে করতেছি, সেটা হচ্ছে যে এটা একটু সেন্সিটিভ আমি জানি না। বাংলাদেশ সেনাবাহিনীর, আমরা আসলে আপনাদেরকে কোনোভাবে ইয়া করার জন্য জানার জন্য, সেটা হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থার যে ট্রাস্ট আছে সেখান থেকে বিভিন্ন না, মানে সব ধরনের প্রতিষ্ঠানই তাদের আছে, যেমন রাস্তাঘাট বানানো থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার খাবার ডাল, চাল, তারপর তেল, পানি পর্যন্তও আছে আর কি। তো আসলে একটা দেশের বাহিনীর জায়গা থেকে তারা প্রাইভেটলি ব্যবসা করতেছে, আসলে এইটা কি তাদের কি কোনো বাড়তি কোনো প্রেফারেন্স দেয়, বা বাড়তি প্রেফারেন্স পাচ্ছে কিনা তারা, আমি যদি এইভাবে জিজ্ঞেস করতে চাই যে জাস্ট এটা সেনাবাহিনী বা সাবেক সেনা সদস্যদের প্রতিষ্ঠান হিসাবে এইটা কি অন্য প্রতিযোগীদের কি তারা আর কি ছাপায় বেশি সুযোগ সুবিধা পায় কিনা? সোহান, আপনি কোন স্কুলে পড়েছেন? আমার প্রাইমারি নাকি? না, ওকে, হাই স্কুল, ইউনাইটেড
ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাদারীপুর। সেই স্কুলে কি স্কাউট ছিল? ডেফিনেটলি ছিল। আচ্ছা। বাংলাদেশে জানেন আমাদের যে স্কাউটরা আছে, হুম, স্কাউটদের আমরা স্কুল কলেজে যেভাবে তাদেরকে কাজে লাগাই, ইউটিলাইজ করি, হ্যাঁ। এটা কিন্তু আসলে স্কাউটের অ্যাকচুয়াল মানে কর্তব্য বা দায়িত্ব না। যে স্কুল কলেজে বিভিন্ন ওই যে কাজ করা, এটা ওটা করা। পরিষ্কার করা। হ্যাঁ, 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 যেটা স্কাউটরা করে আরকি। হ্যাঁ। তাও কিন্তু তারা করে। কেন করে জানেন? কারণ টিচাররা বা স্কুলের যে ম্যানেজমেন্ট আছে তারা মনে করে যে স্কাউটরা একটু তুলনামূলকভাবে বেশি মানে চটপটে, হ্যাঁ, স্মার্ট, চটপটে, স্মার্ট, চঞ্চল এবং দায়িত্ববান। দায়িত্ববান এর কাজটা করতে পারবে। হুম, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্কাউটিং এর নিয়মের মধ্যেই পড়ে না। ওকে। স্কাউটিং এর মানে ডিরেক্ট এইটা রেসপন্সিবিলিটি না যে সে হচ্ছে এই যে বেঞ্চ ঠিক করবে বা স্কুল হ্যাঁ, পরিষ্কার করবে বা হচ্ছে স্কুলের এটা ওটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যে সবই ওরা করবে এরকম কিন্তু নিয়ম নাই। না। বাট তারা করে কারণ তাদের উপর সেই আস্থা থাকে। এখন যখন আমরা বারবার আমাদের এই দেশ আমরা দুর্নীতিতে বিশ্বে সবসময় আমরা টপ করে আসছি। আমরা আমরা যখন ১০ এর মধ্যেই হ্যাঁ, থাকি। আমরা 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 ১০, ১৫, ২০ এর মধ্যেই থাকতেছি রাইট। আরকি। তো সেই জায়গাতে এখন যদি সরকার যদি মনে করে যে ঠিক আছে বাংলাদেশে ডিসিপ্লিনড একটা অর্গানাইজেশন আছে যাদের হাতে হয়তোবা ছোটখাটো কিছু ব্যবসা তুলে দিলে তারা ব্যবসাটাকে দাঁড় করাতে পারবে বা এখানে কোনো হিকাপস হবে না, সেক্ষেত্রে আমি এখানে নেগেটিভিটি চাইতে পজিটিভ জিনিস বেশি দেখি। আর প্রেফারেন্সের কথা যখন বলছেন, হ্যাঁ, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। ওকে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, হ্যাঁ, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি গেল খুব গত বছর। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী একদম। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কিন্তু সরকারের একটা প্রতিষ্ঠান ছিল। হুম, এবং সেই প্রতিষ্ঠানে যে ব্যবসাটা এটা মাইনাসে যেতে, যেতে এমন অবস্থা হলো যে এটা পুরা ব্যাংক্রাপ্ট হয়ে অবস্থা খারাপ। একদম। তখন সরকার ডিসিশন নিল যে ঠিক আছে এই প্রতিষ্ঠানকে ফেরানোর জন্য হলেও আমরা এটাকে সেনাবাহিনীর হাতে তুলে দিই। ওকে। তখন কিন্তু সেনাবাহিনীর হাতে এটা দেওয়া হয়েছিল। তখন সেনাবাহিনী এটার হাল ধরে সেই মাইনাসে থাকা প্রতিষ্ঠানকে এখন একটা পর্যায়ে একটা আসছে। নরমাল একটা পর্যায়ে নিয়ে আসছে। হ্যাঁ, এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যেই জিনিসগুলো নিয়ে কাজ করে বা যেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে এগুলো কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর জন্য না। হ্যাঁ, এটা পুরা দেশের জন্য। দেশের জন্য রাইট। সো এটা মানুষের কাছে আসলে ইনফরমেশনটা খুব বেশি এখনো পৌঁছানো সম্ভব হয়তোবা হয়ে ওঠেনি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ সেনাবাহিনী দেশের মানুষের জন্যই মানে কাজ আরো করছে। ভালো করার জন্য। তন্ময় আমার এর সাথে মানে আমরা যদিও হচ্ছে যে আমরা এখন ব্যক্তিগত জায়গা থেকে কথা বলতে চাই আরকি। কোনো একাডেমিশিয়ান জায়গা থেকে কোনো কিছু থেকেই না। রাইট। সেটা হচ্ছে যে আপনি বললেন যে সেনাবাহিনী ওকে এত ভালো প্রতিষ্ঠান। তারা হয়তো দায়িত্ব নিলে এটা আরো সুন্দর মতো ফাংশন করবে। ওকে। তো আ সেনাবাহিনী যদি এত সুন্দর ফাংশন করে, তাহলে হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে আমরা কেন এই যে আমাদের দুর্নীতি বা এই সচিবালয়-টচিবালয় সবচেয়ে বেশি দুর্নীতি তো এইসব জায়গাতেই হয়। এখানে কেন আমরা তাদেরকে দিয়ে দেশটা ঠিক করতেছি না কেন? মোরালেস হচ্ছে যে যেসব প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, বিশেষ করে বাংলাদেশের ব্যাংকগুলো, এইসব জায়গায় আমরা কেন সেনাবাহিনী দিয়ে চালাচ্ছি না? যদিও ট্রাস্ট ব্যাংক খুবই ভালো চলে। মানে তাদের কোনো ঝামেলা নাই। অন্যান্য জায়গায় মানে আমি একটা মোটা থেকে একটা প্রশ্ন করলাম আরকি। কি মনে হয়? কারণ আমার কাছে যেটা মনে হয় শোন, এটা যদি করা হয়, হুম। সব জায়গাতেই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কালকে আবার আরেকটা জুলাই আন্দোলন শুরু হয়ে যাবে। কারণ হ্যাঁ, একটা সার্টেন আ পোরশন আপনি দিতে পারেন। কিন্তু খুব বেশি দেওয়া হয়ে গেলে তখন আর হচ্ছে ওই যে ডেমোক্রেটিক ওয়েতে আর যায় না। তখন দেখা যাবে এটা একটা মার্শাল ল টাইপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। যে সব ওকে। জায়গায় আপনি হচ্ছে ফৌজি লোক বসায় রাখছেন। তো সেক্ষেত্রে মানে হ্যাঁ, না বললেও একটা ঐরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তো ওকে। ব্যালেন্স করতেই হয়। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বার্ডস আই ভিউ থেকে দেখি এরকম যে ব্যালেন্স করে চলতেই হবে। সেটা যেটাই হোক। আপনাকে ভালো দিক, খারাপ দিক সব দিককে একসাথে নিয়ে একটা দিক-বিদিক চিন্তা করেই কাজ চালাতে ওকে। হবে। না এটা হচ্ছে যে আমার ব্যক্তিগত জানতে চাওয়া আরকি। দ্যাটস ওয়াই আমার এটা মনে হলো যে এটা আমারও এটা কিন্তু একান্তই ব্যক্তিগত যেমন মতামত। বাংলাদেশের অনেক মানুষ আমি আরকি মাঝে মধ্যেই খেয়াল করি যে যখন কোনো সেনাবাহিনীর কোনো অফিসার বা যেকোনো অপারেশনের যদি কোনো কি বলে যে তারা বর্ণনা দেয় বা মিডিয়াতে, আমি আসলে কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি। Facebook এর না YouTube এর গুলো পড়ি। ওইখানে দেখি কমেন্টগুলা যে ইস ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার খুব ভালো ছিল। দেশে দুর্নীতি ছিল না, এইগুলা ছিল না। দেশ খুব ভালো চলছিল। ওই জায়গা থেকে আরকি আমার মাথায় আরকি এই যে বিষয়টা একটু ক্যাচ করলো আরকি। এইজন্য আরকি জানতে চাওয়া। শোন সবচাইতে বড় কথা আপনি ২ লাইনে শেষ করতে পারবেন। মাইরের উপরে কোনো ওষুধ নাই। বুঝছেন না? জি, জি, এক্সাক্টলি। আ আচ্ছা তন্ময় আরেকটা ব্যাপার মানে আমাদের দেশের মানুষ হয়তো এই বিষয়টা জানে না বা অনেকেই জানে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ মিলিটারি বা বিএমএ আমাদের অনেক বিদেশি নাগরিকদের ক্যাডেটদের ট্রেন করে। এর মধ্যে আমাদের প্যালেস্টাইনের
যাদের আমাদের যারা আছেন তারা এখন সংগ্রাম করতেছেন, তাদের অনেক অফিসার ক্যাডেটকে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং করেছে এবং আমি ব্যক্তিগত গল্পে আপনার সঙ্গে এটাও শুনেছি যে আপনার তত্ত্বাবধানেও অনেকে আরকি ট্রেন করছে। আমাদেরকে যদি সেই অভিজ্ঞতাটা একটু বলতেন আরকি। না সোহান, আমার তত্ত্বাবধানে কেউ ট্রেনিং মানে করেনি। তত্ত্ব মানে জাস্ট আপনাদের মানে আপনার সাথেই ছিল আরকি। আমি হ্যাঁ, যদি হ্যাঁ। এভাবে বলতে চাই। জি, জি, জি। সো আমি যখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ট্রেনিং করেছি, তখন আমার সাথে আমার কোর্সমেট হিসাবে হুম, ফিলিস্তিনি থেকে আগত অনেক অফিসার ক্যাডেট আমার সাথে, আমরা একই সাথে ট্রেনিং করেছি। একসাথে দৌড়েছি, একসাথে ফায়ারিং করেছি, একসাথে যত ধরনের এক্টিভিটিস গুলো আছে সেগুলো আমরা করেছি। সো বাংলাদেশ সরকার ফিলিস্তিনি সরকারের সাথে তেমন কোনো একটা চুক্তি আছে, যার কারণে আমরা প্রতি বছর শুধু ফিলিস্তিনি থেকেই নয়, আমাদের সাথে শ্রীলঙ্কান ক্যাডেট ছিল। এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতন। অ্যান্ড আফ্রিকারও অনেক হ্যাঁ, দেশের তানজানিয়া থেকে ছিল, সুদান থেকে ছিল, হুম, আমাদের সময় জুনিয়র ছিল আরকি। এরপরে সৌদি আরব থেকে ছিল 77 লং কোর্সের আমার সিনিয়র স্যাররা ছিলেন অনেকজন। তারপরে আম এই তো আমি এই কয়টা দেশই কম বেশি পেয়েছি। আমাদের দেশ থেকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে গিয়ে ট্রেনিং করে, আ ইন্ডিয়াতে করে। তারপরে আশেপাশের দেশগুলোতে করে। ইউএসএ তে গিয়ে করেছে, ইংল্যান্ডে করেছে। সব দেশে এরকম হুম, এক্সচেঞ্জ হুম, হুম। প্রোগ্রাম আরকি হয়। সো ফিলিস্তিনিদের ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য দেশের ক্যাডেটরা যখন ট্রেনিং করতে আসে, তারা খুব ভালো একটা মন নিয়ে ট্রেনিং করতে আসে যে ঠিক আছে আমরা যাচ্ছি ট্রেনিং হুম, করে হুম, আবার নিজের দেশে গিয়ে আমরা আমাদের যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমটা আরকি সাধন করব। তো প্যালেস্টাইন ক্যাডেটদের ক্ষেত্রে যেটা হয়, তারা তো আসে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে। সো তারা আসার পরে তাদেরকেও আমরা ঠিক ওইভাবেই ট্রিট করার চেষ্টা করি। কারণ আমরা জানি যে রাইট আফটার কমিশন আমাদের দেশের অফিসাররা, যেহেতু আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় আছি, রাইট। তারা তাদের ক্যান্টনমেন্টে গিয়ে সার্ভ করবে। বাট হুম, আমাদের যে প্যালেস্টাইন কোর্সমেটরা, তারা তো দেশে গিয়েই ডিপ্লয়েড হয়ে যাবে ওয়ার জোনে। এবং আমরা সবসময় এরকম দেখতাম যে ওরা যখন ছুটিতে যেত বা পাসিং আউট প্যারেডের সময় সিনিয়রদের যখন দেখেছি, মানে হুম, হুম। বিদেশি সিনিয়র ক্যাডেটরা যখন চলে যেত, আমরা এরকম দেখতাম যে স্যাররা চলে যাচ্ছেন। আমরা তখন ফিল করতাম যে স্যারের হয়তোবা এই শেষ দেখা আর কখনো দেখা হবে না। যেমন আমার কোর্সমেট ছিল মোহাম্মদ। আ মোহাম্মদ শহীদ হয় প্যালেস্টাইনের যুদ্ধে। তো কখনো আমি চিন্তা করি নাই যে মোহাম্মদকে আর কখনো দেখব না বা আর কখনো কথা হবে না। আমার সাথে খুব ক্লোজ ছিল মোহাম্মদ। আ আমরা একসাথে ১৬ কিলো নামে একটা জিনিস ছিল। সেই ১৬ কিলোতে আমরা একসাথে দৌড়াইতাম। আ ও আমার কাছ থেকে বাংলা শিখতো। আমি ওর কাছ থেকে আ অ্যারাবিক। প্যালেস্টাইন ভাষা শিখতাম আরকি, অ্যারাবিক শিখতাম। হ্যাঁ, ওদের অ্যারাবিক আর সৌদি আরবের অ্যারাবিকের মধ্যে একটু পার্থক্য আছে। বাট বোঝা যাইত। ওই যে আমাদের বাংলা আর হিন্দির মধ্যে একদমই। যেরকম বোঝা যায় আরকি, এরকম। সো শিখতাম। তো মোহাম্মদ এরকম শহীদ হয়। এরকম আরো অনেকেই শহীদ হয়। আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং করা প্যালেস্টাইন ক্যাডেট যারা তাদের দেশে ব্যাক করে গিয়েছে, এরকম অনেকেই শহীদ হয়েছেন। যাদেরকে আমরা একদম ইন পারসন আমরা চিনতাম, দেখি এখনো। তো বাংলাদেশ সরকার সবসময়ই প্যালেস্টাইনের পাশে ছিল, আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। না, অবশ্যই না। আমরা আরকি আ এখন এটা মোর অর লেস আমি দেখি যে আমার আশেপাশের মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করলে কেউ অবাক হয়, কেউ অবাক হয় না। যে জানি আচ্ছা না অনেকদিন ধরেই দেয় বা অনেকেই যে আসলে ব্যাপারটা জানেন না। আসলে বাংলাদেশ আ কি বলে যে প্যালেস্টাইন তো অনেক বছর ধরে সংগ্রাম করতেছে। সেই ৭০ এর আরো আগে থেকে। আরব-ইসরায়েল যুদ্ধেরও আরো আগে থেকেই তারা সংগ্রাম করতেছে। তো আ তাদের জানতে চাওয়া যে আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার আসলে এক্সাক্টলি একটা মুসলিম কান্ট্রি হিসেবে প্যালেস্টাইনের জন্য কি করতেছে? সো আমি বলতেছি যে এর চেয়ে আর কি করতে পারি আমরা? মানে আমাদের পক্ষে কি এখন সম্ভব গিয়ে তাদের সাথে বা তাদের হয়ে আমাদের পক্ষে যুদ্ধে নামা? এটা পসিবল না। সো আমরা তাদের যতটা পারা যায় তাদের মানব সম্পদকে আমাদের দেশ, আমাদের গভর্নমেন্ট ট্রেন করতেছে। যাতে তারা আরকি সার্ভ করতে পারে তাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তো আমরা একদম আ একটু অন্যদিকে যেতে চাই। সেটা হচ্ছে যে আ আমরা যখন ২-১ জন ক্যাডেট যখন শুনি যে এক্স ক্যাডেট তখন যখন কেউ একসাথে হয়, মানে দেখা হয়, পরিচিত পরিচয় হয়, সে যত অপরিচিতই হোক, যত সিনিয়র জুনিয়র হোক, আমরা দেখি কেমন যেন তাদের বলয়টা একদম দুনিয়া থেকে আলাদা হয়ে যায়। মানে তারা হচ্ছে যে এত গল্পে মজে যায় আসলে আমি আসলে জানি না এত কি বলে যে বন্ডিং আমি কোন জায়গায় দেখছি। আসলে এটার কারণটা কি হয়? মানে কেন এত বন্ডিং হয়ে যায়? আ সোহান, এটা তো মানে আপনি যখন বলছেন আমি জাস্ট দেখছি যে আমার সাথে কি হয় আরকি ডে টু ডে লাইফ এ। তো সোহান, আমি একটা আ মেসেঞ্জার গ্রুপ রান করি। ওকে। তো মেসেঞ্জার গ্রুপটার নাম হচ্ছে ইএমসি, হ্যাঁ? এক্স মিলিটারি ক্লাব।
তো এখানে যারা আমরা হচ্ছে বিভিন্ন সময় ৩ মিলিটারি একাডেমি থেকে বিভিন্ন কারণে আমরা ড্রপ আউট হয়েছি। তো এই ড্রপ আউট ক্যাডেটগুলো আমরা এখানে আছি। তো সেখানে দেখা যায় যে অনেক সিনিয়র লং কোর্স থেকে একদম জুনিয়র লং কোর্সের ক্যাডেটরাও আছে, যাদের সাথে আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না। তো যখন এরকম আমাদের হঠাৎ করে দেখা সাক্ষাৎ হয়ে যায় বা আমরা বিভিন্ন সময় গেট টুগেদার বা গ্যাদারিং করি, তখন দেখা যায় যে মনে হয় না যে কোনোদিন দেখা হয় না, মনে হয় আমরা একসাথে ট্রেনিং করেছি। এইটাই আর কি, হ্যাঁ। কেন এটা? এটার কারণ হচ্ছে জার্নি কি ট্রেনিংটা এতটা রিগোরাস আর জার্নিটা এতটা সিমিলার। একদম 1972 সাল থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি যেই তারিখাতে আগাইছে এখন ঠিক ওইভাবেই চলছে। সো দেখা যাচ্ছে যে সবার গল্পটা না সেম, সবার জার্নিটা সেম। আমি ওই 1976 সালে যেই লোকটা বাংলাদেশ মিলিটারি একাডেমির হামিদ কোম্পানির ড্রেনে ঠিক যেভাবে সে ফ্রন্ট রোল দিয়েছে, আমি 2018 সালে ঠিক ওইভাবে সেম ভাবে ফ্রন্ট রোল দিয়েছি। সো উনি যখন বলে যারে হামিদ কোম্পানির ড্রেনের সামনে গিয়ে দাঁড়াইলাম, তখন আমি জানি উনি দাঁড়ায় কি করছে, কারণ ওই জিনিসটা আমিও করে এসেছি। তখন হ্যাঁ স্যার, তাইলে তো ওই যে দাঁড়ানোর পরে স্যার আপনি দেখছেন পিছনে একটা বট গাছ, আর বট গাছের নিচে দেখতেছেন যে একটা জুনিয়র আপনার দিকে তাকায় টিপ টিপ করে তাকায় আছে। হ্যাঁ, তুই কেমনে জানলি? স্যার আমি ওই জুনিয়র ছিলাম আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই কারণ ওভারঅল জিনিস হচ্ছে জার্নিটা সেম তো সবার, এই জন্য এই বন্ডিংসটা কাজ করে। আর আরেকটা জিনিস কি, যারা একসাথে অনেক কষ্ট করে বা যারা একই ক্যাটাগরির কষ্ট একসাথে করে আসছে, তাদের মধ্যে বন্ডিংটা সবচাইতে বেশি থাকে। সো আমার যে কমিউনিটির কথা বললাম, ইটস অ্যান অ্যামেজিং কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে আমরা সবাই একে অপরকে পুশ করছি, পুল করছি in terms of career opportunities, in terms of skill building, in terms of ট্রান্সফর্মিং। কারণ আপনি দেখেন একটা ছেলে ড্রপ আউট হয়ে আসার পরে তাকে তো সিভিল দুনিয়াতে নিজেকে আত্মপ্রকাশ করতে হয়। সো যেই ছেলেটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন পায় নাই, কনভেনশনাল ইউনিভার্সিটি এডুকেশন, বা যে দেখে না যে সিভিল দুনিয়াটা কিরকম হতে পারে রাইট আফটার এইচএসসি, তার জন্য দুনিয়াটা অনেক কঠিন হয়ে যায়। সো আমরা এই গ্রুপের থ্রুতে, আমরা এই কমিউনিটির থ্রুতে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তোমরা এইখানে আমি একটা আমার মনে পড়লো হঠাৎ করে কমিউনিটির কথাতে, যে জুলাই গণ অভ্যুত্থানে এই যে জুনিয়র আর্মি বা এক্স আর্মি অফিসাররা অনেক বড় একটা ভূমিকা রাখছিল। যে 3 তারিখের পরে তারা বলছিল যে আমরা আমাদের ভাইদের দিকে আমরা গুলি ধরবো না, বা আমরা এই যেভাবে এতদিন করছি, যে অর্ডার ফলো করছি, আমরা এভাবে করবো না। সাধারণত আর্মিতে এই জিনিসগুলো তো ব্রেক হয় না, কমান্ড তো কি বলে যে চেইন অফ কমান্ড তো ব্রেক করার কোনো চান্সেস নাই। তো আসলে এই ইনসিডেন্ট গুলা কিভাবে ঘটে যায়? না, এটা আসলে চেইন অফ কমান্ডের ব্যাপারই আসে না। দেখেন, জুলাই অভ্যুত্থানটা তো ছিল একটা গণমানুষের একটা অভ্যুত্থান। তো সেখানে যে যেমন কমিউনিটিটাকে আর কি ক্যাশ ইন করতে পেরেছে তারা করেছে। এবার আপনি যাদের কথা বলছেন, মূলত তারা ছিল হচ্ছে রাওয়া ক্লাবের যে মেম্বার, রিটায়ার্ড আর্মি অফিসার্স এন্ড ওয়েলফেয়ার ক্লাব যেটা আছে অ্যাসোসিয়েশন, তারা। তো তারা যদি আপনি বলেন যে চেইন অফ কমান্ড, আপনি ওখানে দেখবেন তৎকালীন জেনারেল ছিলেন, তৎকালীন সেনাপ্রধান যিনি এখন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যার। তো উনার অনেক সিনিয়র আর্মি অফিসাররা ওই অ্যাসোসিয়েশনের মেম্বার। সো তারা তখন ব্যাপারটা দেখেছে, অ্যাসেস করেছে এবং দেখেছে যে না, এটা তো আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের এগেইনস্টে যাচ্ছে। তখন তারা আসলে স্পিক আউট করে, ডিওএইচএস এর ভিতরে পুলিশ ঢুকতে পারবে না, এই ধরনের একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে, একটা স্টেটমেন্ট ক্রিয়েট করে তারা রাস্তায় নেমে আসে মিরপুরের ওইদিকে, মিরপুর ডিওএইচএসটা। তারপর রাওয়া ক্লাবের সামনে তারা চলে আসে যে অ্যাটলিস্ট সেনাবাহিনীকে যখন আপনি ডিপ্লয় করেছেন গ্রাউন্ডে, সেনাবাহিনী তো আর তার রিটায়ার্ড যে অফিসাররা ছিল তাদের উপরে তো আর গুলি চালাবে না, কারণ চেইন অফ কমান্ডের যে কথাটা বলছিলাম আমি আপনাকে, সেটাই বলছি যে ওইটা তো আর কেউ ব্রেক করবে না। তখন তারা চলে এসেছিল। এবং আপনি হয়তো বা আপনার মনে আছে যে ওপেন ফায়ারের ইনস্ট্রাকশনের পরেও কিন্তু সেনাবাহিনী জনগণের পাশেই ছিল। কিছু কিছু জায়গায় কিছু কিছু বিতর্কিত ভূমিকা ছিল, বাট আপনি যদি ওভারঅল চিন্তা করেন পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। আমি যদি একটা এররটাকে যদি আর কি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে কিন্তু আপনি দেখবেন যে হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু রেখেছে আমার সেই রিটায়ার্ড আর্মি অফিসার সিনিয়র আছেন। এক্স্যাক্টলি। তো আমরা এখন একটু অন্য আলাপে যেতে চাই, যে আপনি এই আর্মি থেকে বের হয়ে, বা আপনি আপনার ভাষায় আমি যদি বলি ড্রপ আউট হয়ে আপনি চলে গেলেন বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রিতে। সো বাংলাদেশের মানুষ যারা আর কি শিক্ষিত অশিক্ষিতর বাইরেও, বাংলাদেশের মানুষ মোরলেস মোটা দাগে মনে করে হোটেলের চাকরি মানে হচ্ছে রিসিপশনে বসে থাকে সামনে, এটাই হচ্ছে হোটেলের চাকরি।
আসলে আপনার এই সুইচিংটা এই আর্মি থেকে একদম এই ইন্ডাস্ট্রিতে এইটা আসলে কিভাবে ঘটলো? দেখেন সোহান, ওই রিসেপশনের যে মিসকনসেপশনের হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা বললেন, এটা আসলে অনেক ইন্টারেস্টিং আমার জন্য। আহ, মানে শুরুতে যখন আমাকে মানুষ জিজ্ঞেস করতো যে, "এখন কোথায় আছেন?" হ্যাঁ, আমি বলতাম, "হ্যাঁ, আমি হচ্ছে ঢাকাতে একটা ৫ তারকা হোটেলে ওকে। চাকরি করি।" অবশ্য তখন রিসিপশন মানুষ মনে করতো যে হ্যাঁ, হয়তোবা রিসেপশন হতে পারে। দেখতে সুন্দর চটপটে রিসিপশনই হইতে পারে। আচ্ছা, এরকম বা হ্যাঁ, হয়তোবা হচ্ছে যে আম মানে হোটেল বলতে অনেকে মনে করে যে খাবার-দাবার দিচ্ছে হোটেল। ওকে। বাট অবশ্যই হসপিটালিটি বা ট্যুরিজম যে ইন্ডাস্ট্রিটা আছে, হুম, হুম, হুম। এদের ডাইনামিজমটা ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। ওকে। আপনি এটাকে বলতে পারেন যে একটা গ্লোবাল হাব। একটা 5 স্টার হোটেল অপারেশন অনেক ডাইনামিক এবং গ্লোবালি কিন্তু এই ইন্ডাস্ট্রি এবং এদের অপারেশনটা কিন্তু অনেক রেকগনাইজড এবং এটা রাইট। কিন্তু খুবই ডাইনামিক একটা ইন্ডাস্ট্রি। আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের মানুষের যে পপুলেশন, আমাদের যে ডাইনামিজম পুরো কান্ট্রি লেভেলের, হুম, হুম, সেখান থেকে হয়তোবা আমরা এই ইন্ডাস্ট্রিকে খুব বেশি আপলিফট করতে পারিনি। হুম। বাট আপনি যদি তাকিয়ে দেখেন, বাংলাদেশের সবচাইতে বড় ডিল ক্লোজ হয় এই হোটেলগুলাতে। বাংলাদেশের বড় ইভেন্টস কনফারেন্স। গুলো, কনফারেন্স গুলো, আপনার ইউনাইটেড নেশনস এর ইভেন্টস গুলো কিন্তু হচ্ছে এই হোটেলে। এটা এমন না যে কেউ আসলো বলল আমি এখানে ইভেন্ট করলাম। এখানে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের যেকোনো একটা ইভেন্ট করার অনেক প্রি হুম, হুম, হুম। রিকুইজিটস থাকে, অনেক কমপ্লায়েন্স থাকে, অনেক কিছু থাকে, অনেক রেগুলেটরি ইস্যুস থাকে, যেগুলো সব টিক মার্ক দিলেই কিন্তু আপনি সেখানে 5 সেই ইভেন্টটা পান পান। ওকে। বা সেই ইভেন্টটা আপনি সেই জায়গাতে হচ্ছে হোস্ট করতে পারেন। সো একটা 5 স্টার হোটেলের সেই ডাইনামিজমটা অনেক বেশি। গ্লোবালি আমি যদি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির কথা বলি, মানে এদের রেভিনিউটাও অনেক বেশি। এরা অনেক রেভিনিউ জেনারেট করে। ওকে। এদের বিজনেস ডাইনামিজমটা সব জায়গায়। হোক আমার গভর্নমেন্ট সেগমেন্ট, হোক আমার কর্পোরেট সেগমেন্ট, হোক আমার ফরেন ডেলিগেশনস, ফরেন ইনভেস্টরসরা তো এসে হোটেলেই থাকছে। হুম, হুম, হুম। তারা তো এখানেই দেখে বুঝছে যে ঠিক আছে আমি কোথায় আছি। কারণ ওই থাকা, খাওয়া, যে এনভায়রনমেন্ট এবং আমি যদি জেনজি টার্ম দিয়ে বলি হ্যাঁ। যে যেই অরাটা হ্যাঁ, দরকার হয়, হ্যাঁ। ঠিক আছে? টু ফিল দ্য রিজ। তো ওইটার জন্য তো আপনাকে হচ্ছে ঐরকম জায়গা পেতে হবে। রাইট। So it's not about the place only, it's not about the luxury only, হুম, হুম, হুম। it's about the feeling that these industries are making. And it's not at all possible through only like receptionist and the other thing. So এখানে একটা বিশাল আপনি দেখেন বাংলাদেশের যে 5 স্টার হোটেলগুলো আছে, হুম। প্রত্যেকটা হোটেলের যে জিএমরা সবাই কিন্তু ফরেনার। কিন্তু গ্লোবাল যে হোটেল চেইন থেকেই কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা। আর কি পাঠানো হয়। পোস্টিং করে দেওয়া হয় যে ঠিক আছে আপনারা যান এখানে আপনারা ব্যাপারটা টেক কেয়ার করেন। তো সেই জায়গা থেকে আমি বলব যে হসপিটালিটি যে ব্যাপারটা বাংলাদেশে আছে, যে 5 স্টার হোটেলগুলো আছে, এই জিনিসগুলো মানে এই হোটেলগুলো এদের বিজনেস অনেক ডাইনামিক। এটা এখানকার যে এমপ্লয়িরা থাকে হুম। তারা এমন কিছু দেখতে পারে, শিখতে পারে, বুঝতে পারে যেটা আম আপনি ওয়ার্ল্ডের খুব টপ নচ বিশ্ববিদ্যালয়ে গেলেও একসাথে এত কিছু কনসাইজলি পাবেন না। এক্সাক্টলি। কারণ আপনি প্রতিদিন ভিন্ন জিনিস যে দেখছেন। একটা ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট থাকে যে বিভিন্ন দেশের ভিন্ন দেশের কৃষ্টি, কালচার সবকিছুর সাথেই কি বলে যে কোপ আপ করে নিতে হয়। অ্যাজ এমপ্লয়ি হিসেবে তো এই জিনিসগুলা মানে কি বলে যে খুবই একটা স্ট্রং নেটওয়ার্কিং স্কিল থাকা লাগে। যেটাকে আমরা আমাদের এখন যে সফট স্কিল হিসেবে আপনার কি বলে কমিউনিকেশন স্কিল বলি আরকি। বেস্ট পসিবল সফট স্কিল আরকি। একদম। আমি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আম আমার চাকরির সুবাদে হুম, হুম, হুম। আমি বাংলাদেশ কেন পুরা গ্লোবালি আমি অনেক বড় অর্থনীতিবিদ, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আম অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে আমার ইন পারসন বলতে পারেন যে আমার কানেকশনস বিল্ড আপ হয়েছে। তাদের হুম। সাথে আমি কানেক্টেড হয়েছি। বিভিন্ন ইস্যুতে আমি তাদের কাছে রিচ আউট করতে পেরেছি। সো আই এম হাইলি কানেক্টেড উইথ পিপল বিকজ অফ দিস ইন্ডাস্ট্রি। ওকে। আপনি যদি এটাকে আসলে ক্যাশ ইন করতে পারেন, মেইন কথা মানে ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক এর মধ্যে আসলে পার্থক্য আছে। ওকে, বুঝতে পারছি একদমই তো। আ আমি যদি আরেকটু জানতে চাই মানে স্পেসিফিক ভাবে আপনি যদি ২ টা জিনিস বলেন যে এই ইন্ডাস্ট্রির বা আমি যদি স্পেসিফিক বলবি এই 5 স্টার হোটেলস গুলোর ২ টা জিনিসের কথা আপনি যদি বলেন মেনশন করে যে এই ২ টা জিনিসের জন্য আমি বলব যে এটা বেস্ট মানে এই সেক্টরটা। আপনি কি বলবেন? কোন ২ টা জিনিস? ১ম ব্যাপারটা যেটা আমার কাছে মনে হয় আ যে সেফটি সিকিউরিটি ওকে।
এটা একটা অনেক বড় একটা ইউএসপি 5 স্টার হোটেলগুলোর হতে ওকে, পারে। I repeat 5 স্টার হোটেল। ওকে। আমরা রিসেন্ট সময় দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে হচ্ছে যে আপনার কি বলে যে আ হোটেলের হচ্ছে যে সিসিটিভি ফুটেজ লিক হচ্ছে। এই লিকেজের চান্স গুলো আর কি নাই। উম মানে লিকেজ ব্যাপারটা কি এখন ভাই বাংলাদেশের মানুষের ভয়ের জায়গাই একটা যে সিসিটিভি ফুটেজ বের হবে কিনা হোটেলে গেলে। যে এইটা তো নাই। না, এরকম সিচুয়েশন হওয়ার চান্সেস নাই আনলেস অর আনটিল যেটা কন্ট্রোল করছে তাকে যদি আপনি করাপ্ট করে ফেলেন। ওকে। তো করাপশন যেখানে থাকবে সেখানে তো ইস্যু। এখন 5 স্টার হোটেলগুলোর কমপ্লায়েন্স এরকম যে তারা আসলে হুম, হুম, ওই হুম। করাপ্টেড মানুষ বা ওই ধরনের মানুষ তারা হায়ারই করেন, রিক্রুটই করে না। খুবই এইসব ক্ষেত্রে অনেক অডিট হয়। তারা অনেক গ্লোবাল একটা ইকোসিস্টেম ক্রিয়েট ওকে। করেছে হায়ারিং এর ক্ষেত্রে। তো ওই ধরনের সো মানুষকেই তারা মেইনটেইন হায়ার করে। করতে হয় বা হ্যাঁ, ওকে, মেইনটেইন না করলে হসপিটাল ওকে। ইন্ডাস্ট্রি টিকবে না। আর আপনার যদি এই জিনিসগুলো কমপ্লায়েন্ট না মানে না হয়, তাহলে যে গ্লোবাল হোটেল চেইন গুলো আছে, হুম, হুম। তারা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। সেক্ষেত্রে আর কি ব্যবসা হবে না। বাংলাদেশের এই যেই ইন্ডাস্ট্রিটা আছে, এটা মুখ থুবড়ে পড়বে। ওকে। তার না একটা ব্যাপার হচ্ছে যে আপনি ব্যক্তিগত লাইফেও ট্রাভেল করেন, ব্লগ বানান, বিভিন্ন জায়গায় ঘুরতে-টুরতে যান। আমরা দেখি আপনার সোশ্যাল মিডিয়াতে। এর বাইরে আপনি হচ্ছে যে বাংলাদেশেও বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। যেমন আমরা মাত্রই কথা বললাম ট্যুরিজম একটা হসপিটালিটি এই সেক্টরটা নিয়ে, পর্যটন ট্যুরিজমটা নিয়ে আরকি। স্পেশালি যদি আমি আপনাকে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশের বর্তমানে পর্যটন খাতের কি অবস্থা আপনি দেখতেছেন? যে আপনি তো এই ইন্ডাস্ট্রিরই একজন সাবেক বলব না। কারণ আপনি এখনো আরেকটা কর্পোরেট গ্রুপে আছেন, কাজ করছেন। সেখানেও আপনার এই জায়গাতে এদের সাথে কাজ করতে হয় আরকি। তো সেই জায়গা থেকে আপনি আসলে বাংলাদেশের পর্যটন খাতটা আসলে বর্তমানে কেমন দেখছেন? বা এর কি বলে যে ফিউচার পসিবিলিটিস কেমন দেখেন? যেমন আমি যদি বলি এবারের বাজেটে একটা উল্লেখযোগ্য একটা জায়গা ধরা হইছে যে তারা ট্যুরিজমকে এই বর্তমান গভর্নমেন্ট ট্যুরিজমের ক্ষেত্রে তাদের একটা জিডিপির বড় একটা অংশ দেখাচ্ছে যে আমরা এই সেক্টরটাকে উন্নত করব। আসলে সেই বাস্তবতা যদি আমরা ওটা ধরি, ফিউচার বাস্তবতা আর বর্তমান বাস্তবতা আপনি কেমন দেখেন? বাস্তবতাটা তো বাস্তবে এখন বর্তমানে চলছে। ফিউচারে কি আসবে তা ফিউচার হ্যাঁ, নিজেও জানে না না। বর্তমান দেখে তো আমরা একটা প্রেডিক্ট করব আরকি। যে ওকে যদি এই ট্রেন্ড এইভাবে চলতে থাকে দেন এইরকম একটা অবস্থায় দাঁড়াবে গিয়ে। বা ৫ বছরে বা ৪ বছরে এরকম অবস্থা। আসলে ইকোনমিক কি বলে যে ইকোনমির জায়গা থেকে আপনি কেমন দেখতেছেন? যে আসলে কি আমাদের দেশের কি বলে ট্যুরিজম খাতকে কি অনেক বড় কোনো একটা সম্ভাবনাময় খাত বানানো যায়? বা এটা কি পসিবল? অবশ্যই আমি সম্ভাবনা দেখি। কিন্তু আমি যদি আপনার ওই অতীতের বাস্তবতা, বর্তমানের বাস্তবতার উপর প্রেডিক্ট করে যদি আমি ফিউচারের হুম, 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 বাস্তবতাটাকে হুম। আসলে ফরকাস্ট করতে যাই, সেক্ষেত্রে আম টার্গেটকে রিচ করতে পারবো না আমরা। যে ভিশন নিয়ে আমরা চিন্তা করছি যে আমরা আমাদের রিসোর্সটাকে ইউটিলাইজ করে অনেক কিছু করে ফেলতে পারবো কিনা। এখন যদি বর্তমান সরকার যদি তাদের নেওয়া ইনিশিয়েটিভ গুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে পারে ঠিকভাবে, যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে আপনি এটা এতটুকু ধরে রাখতে পারেন যে আমাদের যেই অপরচুনিটি বা যে জায়গাগুলো আছে, হুম, 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 আনটাচড জায়গাগুলো আছে, হুম। এগুলোকে যদি আমরা টাচ করতে পারি, এই জায়গাগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে পারি, এক্সাক্টলি। যেটা এখন 2% হচ্ছে, এটা আরো 98% আমরা যদি করতে পারি, হুম, তাহলে আমাদের যে এই যে সাউথ এশিয়া, হুম। এই সাউথ এশিয়াতে বাংলাদেশ ট্যুরিজমের দিক একটা দিয়ে হাব একটা হাব করা অবশ্যই পসিবল হয়ে উঠবে। আমি কিছুদিন আগে গিলি ট্রাওয়াঙ্গান নামে একটা আইল্যান্ডে গিয়েছিলাম। ওকে। এটা কোন জায়গায়? এটা ইন্দোনেশিয়াতে। ওকে, ইন্দোনেশিয়া। সো এই গিলি ট্রাওয়াঙ্গানে এটা আমি কোনো অংশে দেখলাম না যে আমার সেন্ট মার্টিনের থেকে কোনো অংশে খুব বেশি ভালো। ওকে। ইন টার্মস অফ আমার যেই সার্ভিস। মানে আমার যেই ওকে, লোকেশন। লোকেশন এবং আশেপাশে যা রিসোর্স আছে। হুম, কিন্তু আমি যদি দেখি গিলি ট্রাওয়াঙ্গানে যেসব এক্টিভিটিস করা পসিবল এবং ইন্দোনেশিয়া সরকার যেভাবে জায়গাটাকে সাজানো। সাজিয়েছে, ট্যুরিজম ফ্রেন্ডলি করেছে, ট্রাভেল ফ্রেন্ডলি করেছে। আমরা তো সেন্ট মার্টিনে তার না, 1% ও করি নাই। নাই। আমার রিসোর্স আছে। এক্সাক্টলি। বাট সেই রিসোর্সটাকে আমি ইউটিলাইজ করতে তার পারি। মানে আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো একজন কি বলে যে বিজনেস ডেভেলপারও। যে বিভিন্ন কি বলে যে পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। আপনি যদি এই গভর্নমেন্টকে পরামর্শ দেন যে এই ৩ টা বা এই ৪ টা কাজ করা যেতে পারে যদি আমরা এটাকে একটা আমাদের কি বলে যে টাকা উপার্জনের অন্যতম বড় একটা সাইট ধরতে পারি আরকি। খুব জটিল একটা প্রশ্ন করেছেন। কারণ এখন আমি এই উত্তর করার পরে আমি জানি না আসলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একদম ফ্র্যাঙ্কলি বলি। আমি চিন্তা করছি মানে করেছি একটা সময়। সো বাংলাদেশে আমাদের এই ট্যুরিজম
ইন্ডাস্ট্রিতে কোনো প্যাকেজ সিস্টেম নাই। ওকে। প্যাকেজ সিস্টেম বলতে কি আমরা অনেক সময় দেখি না বিভিন্ন অ্যাড আসে যে বান্দরবনে ৩ দিন ২ রাত এটা। এটা এটা তো ট্যুর লোকাল মানুষদের জন্য। গ্রুপগুলো করে হ্যাঁ, আরকি। ট্যুর আমাদের গ্রুপগুলো মতো করে, আমাদের স্টুডেন্টরাই বেশি সার্ভিস দেয় এটাতে আরকি। করছে। কিন্তু দেখেন আমার এই দেশের যে ট্যুরিজম টাকা আছে এইটাকে যদি আমি আরো অনেক বড়ভাবে তুলে ধরতে চাই, আমার দরকার হবে গ্লোবাল অ্যাটেনশন। ওকে। আমাকে এটাকে এমন একটা হাব ব্র্যান্ডিং। বানাতে হবে, হ্যাঁ, আমার ইন্টারন্যাশনালি এটাকে খুব ভালো মতো ফুটে তুলতে হবে, যেখানে আমার এই প্যাকেজিং সিস্টেম নিয়ে আসতে হবে। আনফরচুনেটলি আমাদের ট্যুরিজমে সেই প্যাকেজিং সিস্টেমটা কিছু জায়গায় আছে, কিন্তু এটাকে ওই ঢালাও ভাবে যে আমরা এটা নিয়ে পিচ করছি এবং গ্লোবাল। রিসেন্ট সময়ে মনে হয় কয়েকটা প্রতিষ্ঠান বাংলাদেশে হইছে যে হ্যাঁ, চেষ্টা করা করতে হচ্ছে, হচ্ছে। কিন্তু এটা খুবই মানে কম। খুব কম। প্রয়োজনের Like, তুলনায় অনেক কম। যেমন শেয়ার ট্রিপ বলেন, হ্যাঁ, গোজায়ন গোজায়ন। বলেন, এরা কি মানে টিকেটিং আর প্যাকেজ যেভাবে সেল করছে এটা ঠিক আছে, কিন্তু এটা মানে প্রয়োজনের থেকে অনেক কম, এবং তারা হচ্ছে নিজেদের মধ্যেই করছে না, একটা গ্লোবাল জায়গায় নিয়ে যেতে ওকে। হবে। এরপরে যদি আমরা বলি আরো কি বলবেন আপনি? সো এই জায়গাতে আমাদের অনেক রেস্ট্রিকশনস আছে। আমাদের বিজনেস করতে গেলে যেই রেস্ট্রিকশন গুলো হুম, থাকলে এটা আমাদের বিজনেসের অন্তরায় হয়ে আসে। হুম, সো দেখেন, আপনি যখন ফরেনারদেরকে অ্যালাউ করবেন হুম। ট্যুরিজমের জন্য যে তারা আসুক, দেখুক, তারা এই জায়গাটাকে এনজয় করুক, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে সোসাইটাল রেস্ট্রিকশনস গুলো থাকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, ট্যুরিজম বা ওকে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, এই রেস্ট্রিকশন গুলো থাকলে ট্যুরিস্ট আসবে না ভাই। তো হুম, এই জায়গাটাকে আমরা যদি কোনো একটা গ্লোবাল একটা হাব বানাইতে পারি আলাদা করে, যে ঠিক আছে দিস ইজ অনলি ফর দ্য ট্যুরিস্টস, ওকে। যে এই জায়গাতে আমাদের যেই বাংলাদেশের যেই কনভেনশনাল যে রেস্ট্রিকশনস গুলো আছে, এখানে থাকবে না। হ্যাঁ, ইটস এটাকে আ যদি ফ্রি জোন। মানে থাকবে না এটাও বলা যাবে না, আমার সেই সাহস নাই। ওকে, কিন্তু মনে করেন যে যদি এটাকে একটু কনসিডারেশনে এনে এটাকে যদি একটু রিশেপ করা যায় বা রিকনসিডার ওকে, করা যায় টু গেট দের অ্যাট্রাকশন অ্যান্ড টু ইনভাইট দেম হিয়ার ইন বাংলাদেশ। ওকে। দেখেন, বাংলাদেশের মানুষ টাকা খরচ করে থাইল্যান্ডে যাচ্ছে, হুম। নেপালে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে। আমার কাছে তো মনে হয় না যে বাংলাদেশের তেমন জায়গা নাই যেটা হচ্ছে আমি ভিয়েতনামে গিয়ে পাচ্ছি না। আমি যদি আমার চিটাগাং হিল ট্র্যাক্স এর জায়গাগুলোই বলি, চমৎকার এবং জায়গা আছে। সব জায়গায় তো বাংলাদেশের মানুষ যায়ও না। আ ওই সুযোগ। অবস্থা নাই। এক্সাক্টলি। আমি কিভাবে যাব? আমার যাইতে গেলে আপনাকে যদি প্রত্যেকটা পয়েন্টে আটকানো হয়, যেটা দিন শেষে আমার কথাটাকেই হচ্ছে আরকি এটা মানে গেছে যায়। বাট হ্যাঁ, এগুলো হচ্ছে বাস্তবিক। যেমন আমি সাজেকে একবার গিয়েছি। হুম, আমার কাছে এখন মনে হয় না যে আমি খুব কমফোর্টেবলি সাজেকে যাইতে চাই। সাজেকে যাওয়ার পরে অনেক ভাল লাগে। বাট যাওয়ার যে হ্যাসেলটা, হুম। এটা আমার কাছে অনেক কষ্ট লাগে। তো সবকিছু মিলিয়ে আমি যদি গভর্নমেন্ট লেভেলে যদি সেই সুযোগ কখনো পাই, আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি যে আপনারা এই বিষয়গুলো কনসিডারেশনে আনেন, যে অ্যাটলিস্ট কোনো একটা জায়গা, এটা হোক শুধু সেন্ট মার্টিন বা কোনো একটা জায়গাকে আপনি শুধুমাত্র গ্লোবাল ইন্টারেস্টের জন্য অ্যালাউ করেন, সেই জায়গাটাকে সেইভাবেই ম্যানিং করেন, সিকিউরড করেন, বাট মেক শিওর করেন মানুষ আসতেছে। কারণ মানুষ যদি আসে অনেক কিছুই আসবে। আমার ভালো ট্রাভেলাররা আসুক, ভ্লগাররা আসুক। বাংলাদেশে হুম, হুম। বিশ্বের বড় ট্রাভেল ভ্লগাররা আসে কেন জানেন? ভিডিও ভিউ কামাইতে। ভিউ কামাইতে। কারণ ওরা এসে যখন বাংলাদেশের পতাকাটা দিয়ে একটা বাংলাদেশ থেকে একদম, নেগেটিভ কিছু বলবে, বাংলাদেশের হাজার লাখ কোটি মানুষ সেটা তো দেখছে। একদম। সো এট লিস্ট মনিটাইজ করার জন্য এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি কোনদিন ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন বাংলাদেশে কখনো? করেছি। স্কুল কলেজে থাকতে স্কুল বাঙ্ক করে করা হয়েছে। বাট এখন এই সময়ে বোধহয় আরকি আমাদের বয়সে নাই। বাট আমি দেখতেছি অ ওই ট্রাভেলার গুলা এসে যেই অড কাজগুলি করতেছে, যেগুলো সাধারণত হচ্ছে যে আমাদের দেশের ট্রেনে যারা ছিনতাই-টিনতাই করে, এই এটা তো ঈদের সময় আমাদের একটা খুব ভালো চাপ যায়, অকেশন ছাড়া। তারা এসে এমন মানে এক্টিভিটিস করতেছে, বললেস যে ওকে। মানে আমিই জানতাম না যে বাংলাদেশে এগুলো করা যাইতেছে। মানে অনিয়ম কি বলে যে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো এখানে হয় শুধুমাত্র। এইগুলো দেখায় সে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডিং করে ফেলতেছে বাংলাদেশে যে ওয়াও বাংলাদেশে আসলে এই জিনিসগুলো উইটনেস করতে পারবা। এগুলো তো আমাদের অনেক বড় একটা মানে কি বলে যে বাধারও একটা জায়গা আমি বলতে পারি। যে আমাদের আমরা কি আসলে ভালো খুব বেশি না আমাদের টুরিস্ট আনার মতো? দেখেন, আমরা তো আসলে এগুলো স্টপ ইনিশিয়ালি করতে পারবো না ওকে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা ওই যে দুর্নীতি চ্যাম্পিয়নশিপ থেকে আরকি আমরা বাদ পড়ে যাই। না আমাদের কিন্তু হচ্ছে যে কোনো মানে কি বলে যে আ ট্যুরিজম এর নিয়ে কোনো আমাদের কোনো পলিসি মেকিং ওইভাবে করা নাই। যে আগামী ৫-৭ বছরে মাস্টার প্ল্যান আমি দেখি নাই আরকি। এটা কি মানে
অবশ্যই তো করা উচিত। এটা অবশ্যই যেসব মানে কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে, হ্যাঁ। মন্ত্রণালয়ের এটার দায়িত্ব, তারা অবশ্যই এটা করে। তাদের তো যেহেতু প্রতি বছরই তাদের এসব নিয়ে অডিট হয়, তাদের হুম, হুম। এগুলো নিয়ে প্রতিবেদন দিতে হয়। এগুলো হয়, অবশ্যই হয়, করাও হয়। কিন্তু খাতা কলমের করাটা আর মাঠে অন হয় না। গ্রাউন্ডে আসলে এক্সাক্টলি। কতটুকু, এটা আসলে আমরা আর্মিতে বলতাম যে ম্যাপে আছি গ্রাউন্ডে নাই। ওকে। তো হচ্ছে ম্যাপে আমরা ম্যাপিং করলাম, বাট গ্রাউন্ডে গিয়ে হচ্ছে না। কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে ওই যে সেখানে আপনার ডিপ্লয় করতে হবে আচ্ছা, ওকে। ইফেক্টিভ মানুষজনদেরকে। ওকে, আমি বুঝতে পারছি। তার মানে আমরা যদি একটু কথা বলি যে আপনি আর্মিতে ছিলেন, দ্যাটস ওয়াই এর ছোটবেলাতে আপনি স্কাউট করেছেন। তো ছোটবেলা থেকে আপনার একটা লিডারশিপ কোয়ালিটি মোর অর লেস ছিলই। মানে এখনো আমরা দেখতেছি আপনি লিডই করতেছেন। আসলে এই যে এই পুরা সেক্টরটাতে আপনার ট্যুরিজম, হসপিটালিটি যে সেক্টর, এখানে আসলে লিডারশিপ বা আরো এরকম সফট অনেক স্কিল প্রয়োজন। যেমন কমিউনিকেশন স্কিলের কথা একটু আগে বলছিলাম। তো আসলে এই বিষয়গুলো অ্যাচিভ করা যায় কিভাবে? যারা ধরেন আজকে দেখতেছে যে সে হয়তো বাসায় বসে শুয়ে দেখতেছে, আচ্ছা আমি তো কিছু করলাম না জীবনে। তাইলে সার্চ কইরা বাই করি যে কেমনে ভার্সেটাইল ক্যারিয়ার বানানো যায় বা হচ্ছে কেমনে এক্সট্রোভার্ট হইয়া বহুত কিছু করা যায়। আসলে আপনি তাদের জন্য মানে কি স্কিলের কথা বলবেন বা তারা কিভাবে এগুলা শিখতে পারবে? দেখেন সোহান, আমি নিজে সবসময় নিজেকে মনে করি যে আ আমার আমি সবসময় মনে করি যে সাধারণ মানুষজনদের থেকে আমি অনেক পিছিয়ে আছি। কিছু ওকে। ক্ষেত্রে কনভেনশনাল ইউনিভার্সিটি এডুকেশন তেমনটা আমার পাওয়া হয় নাই। ইউনিভার্সিটির এডুকেশন কি খুব বেশি কাজে মানে আপনার আমি জানি না আসলে কতটা যেহেতু আমি কাজে লাগাতে পারি নাই, হ্যাঁ, এজন্য আমি বলি কাজে লাগে না। ওকে। বাট যারা কাজে লাগাতে পারছে তাদেরকে আমি কখনোই ডিমোটিভেট করব না। তাহলে কেউ যদি বাংলাদেশে ২৮ লাখ বেকার কেন? তোমরা এত শিক্ষিত বেকার। ওকে, আমরা এডুকেশন হ্যাঁ, সিস্টেম এখন যদি আপনাকে জাস্ট সেই কি ওই স্ট্রিক্ট মানুষদের আনতে হবে ঠিক করতে হলে? নাকি না, স্ট্রিক্ট মানুষের কোনো কিছু না। আমি যেটা আপনাকে বলছিলাম যে ওই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের একটা কম্বিনেশন যদি ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি পসিবল। ওকে। দেখেন, শিক্ষাক্ষেত্রে আমি যদি বলি যে, যেই পড়ালেখাটা আমরা করে এসেছি এখন পর্যন্ত কতটুকুই হুম, আমার কাজে লাগে? আমি তো দেখি না যে খুব বেশি কাজে লাগাতে পারছি। খুব বেশি কি? 95% আমি হয়তোবা কাজে লাগাতে পারি না। হুম, 5% হয়তোবা কাজে লাগাতে পারি। সেটা কি হইতে পারে? জাস্ট হ্যাঁ, কমিউনিকেশন স্কিল হয়তোবা। আমার ক্ষেত্রে, আমি আমার ওকে। ব্যক্তিগত নিজের কথা বলছি। বাট এটাকে যদি আমি এখন যারা রিসার্চার, যারা একাডেমিয়ান, হ্যাঁ, তাদের তো হিসাব আলাদা। হ্যাঁ, একদম। কিন্তু আমি যদি এখন এই চিরাচরিত যেই আ কনভেনশনাল কর্পোরেট ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, আমার সরকারি চাকরিগুলো যেদিকে যাচ্ছে, হুম, সেখানে একাডেমিক যে বেসিক যে একাডেমিক যেই ব্যাপারটা আমরা পেয়ে আসছি, হুম। এটার প্রয়োজনীয়তা নাকি সেই খাতে স্পেশালাইজেশন এর প্রয়োজনীয়তাটা বেশি, এটা একটা বড় ডিসকাশন হতে যে পারে সোহান। একাডেমিয়া ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কটা আরকি যেটা নিয়ে বলতেছিলে আরকি। রিলেট করা যায় না। এক্সাক্টলি। তো আমি কেন ৪ বছর ধরে পড়ালেখা করছি একটা সাবজেক্টে, একটা বিশেষায়িত একটা বিষয়ের উপর। আমি জানি আমি ইন্টারন্যাশনাল রিলেশনস সাবজেক্ট থেকে পড়ে আমি এখন যদি ব্র্যাক ব্যাংকে গিয়ে জয়েন করি, কি হলো তাহলে? মানে কি হলো যে গেছি, এখন একটা ওপেনিং আসছে, আমি ট্রাই করলাম, হইল, ঢুকলাম। বাট এই ৪ বছর ধরে আমি যা শিখলাম, এটা আমি কি শিখলাম, আমি কতটুকু ইউটিলাইজ করতে পারছি? এটা আসলে আমি মন্তব্য করছি না, এটা আমার ওকে, মনের একটা ওকে, বড় বুঝতে একটা পারছি। প্রশ্ন। আমি জানি না উত্তরটা কি, আপনি উত্তর থাকলে আমাকে দিয়েন। আমি কোনো উত্তর দেওয়ার কিছু নাই। তবে আমরা আসলে ওই যে জানতে চাচ্ছিলাম যে আবার আমরা দিচ্ছি যে কিভাবে এই মানে কি সফট স্কিল গুলো অ্যাকিউর করবে বাচ্চা-কাচ্চারা? আ আমার কাছে মনে হয় ৩ টা মেথড আছে। ওকে। মেথড নাম্বার 1 হচ্ছে প্র্যাকটিস। মেথড নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস। মেথড নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করবে? কি প্র্যাকটিস করবে? যার যেটা করার শখ। ওকে। মনে করেন আপনি যদি এখন মনে করেন যে ঠিক আছে, আমি তো এখন বাংলা ভাষা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। হুম, বাট আপনি কেন পড়ালেখা করছেন? আপনি এটার রিজন বের করেন। মানে আমরা ব্যাক ক্যালকুলেশন যদি আমরা করা শুরু করি সোহান, হুম, তাহলে না ওই যে স্কিলের ব্যাপারটার যে ব্যাপারটা থাকে না, হুম। এটা না আপনার গ্রিন মার্ক হয়ে যায়। ওকে। যে ঠিক আছে, আমি চাই আমি আমার গ্র্যাজুয়েশনের পরে আমি বাংলাদেশের একটা স্বনামধন্য একটা এফএমসিজি তে বা এমএফএস এ ঢুকতে চাই। হুম, আমি ব্যাটে জয়েন করতে চাই, বিকাশে জয়েন করতে চাই, বা একটা টেলিকম ইন্ডাস্ট্রিতে কোন একটা সিম কোম্পানি, ঠিক আছে? বা একটা টেলিকম কোম্পানিতে আমি জয়েন করতে চাই। হুম, হুম, এরকম চিন্তা থাকতে পারে। হুম, সো আপনি ব্যাক ক্যালকুলেশন করেন যে ঠিক আছে, আমি ৬ বছর পরে যদি একজন আম
অমুক ক্যাটাগরির অমুক অফিসার হইতে চাই, তাহলে 6 বছর পরে আমার কি, কি স্কিল থাকলে তারা আমাকে হায়ার করবে? ওকে। আপনি এটা একটা চেকলিস্ট বানান। আপনি এখন ওই চেকলিস্টটাকে একটা ট্রি বানান, ভাঙেন। যে ঠিক আছে, এখন 6 বছরে ওটা পাওয়ার জন্য আমাকে এই 6 বছর ধরে কি, কি করতে হবে? সো আপনি এটার একটা প্ল্যান বানান যে ঠিক আছে, আমি আমার হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার গুলো আছে সেই ব্যারিয়ার গুলোকে আমার ঠিক করতে হবে। আমার হয়তোবা আমি ফাইন্যান্স রিলেটেড কোনো একটা ফাংশনে নিজেকে আম নিয়ে যেতে চাচ্ছি। তো আমার ফাইন্যান্স রিলেটেড কোন, কোন জায়গা আছে, কোন, কোন পয়েন্ট আছে যেগুলোতে টাচ করলে আমি ওই ক্যাপেবল মানুষটা হব। এগুলো একটা চেকলিস্ট বানাইতে হবে। চেকলিস্ট বানায়া ওই চেকলিস্টটা ডান করার জন্য যে হ্যাঁ, আমি এটা পারি, এটা পারি। এটা করার জন্য কোন, কোন স্কিল। সো দেখবেন যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি তার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, হুম, হুম। মানে সেকেন্ড ইয়ারে অনেক লেট হয়ে যায়। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যদি সে এরকম ১ টা বা ২ টা, একটা করা উচিত না, ৩-৪ টা প্ল্যান থাকা উচিত এবং প্রত্যেকটা প্ল্যানকে এমনভাবে ইন্টিগ্রেট করা উচিত যে প্রিপারেশন বা প্রস্তুতি বা যেটাই আমি বলি নিজেকে ক্যাপেবল করার যেই হুম, জার্নিটা, হুম। এই জার্নিটা সে এমনভাবে জার্নির রুট ম্যাপটা বা রোড ম্যাপটা বানাবে যে আল্টিমেটলি একটা মিস গেলে আরেকটা এ আমার হবে। নইলে বি, বি না হইলে সি। সি, না হইলে ডি, ঠিক আছে? না হইলে আবার এ, হুম। এরকম। সেরকম যদি প্ল্যান করে এই 1 বাই 1 স্টেপ বাই স্টেপ যদি সেই স্কিলগুলোকে অ্যাকুয়ার করা যায় হুম, থ্রু ওই হুম। যে ৩ টা মেথড আপনাকে বললাম। একদমই। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। পিপিপি। হ্যাঁ, পিপিপি। ওকে। তো তাহলেই হয়ে যাবে না মনে করেন একটা যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পসিবল। ধরেন আপনার এই কথা শুনে কেউ একজন স্টার্ট করলো যে ওকে আমি আজকে শুরু করলাম যে আ আমি আজকে শুরু করলাম যে ওকে না জীবন বদলায় ফেলতে হবে। শুরু করতেছি। আমি আগামী ১ দিন ফলো করার পরে দেখা যায় কি somehow ওইটার মানে কন্টিনিউটা হচ্ছে না বা করতে পারতেছে না। তো অনেক কারণ থাকে। যেমন সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে রিলস। একটা বললাম আরকি। এরকম আ রিলসের মতো এরকম হাজারটা আরকি কারণ থাকে। obstacle থাকেই, থাকবেই। তো আসলে এই বিষয়গুলো ওভারকাম করার ওয়ে কি? আম যারা রিলস শক্ত, ঠিক আছে? হুম, হুম, যে হুম। যারা হচ্ছে এই রিলসের উপরেই থাকে, হুম, এটা একটা আলাদা জিনিস। যদি তার কোনো তেমন কোনো গোল বা সেটআপ যদি রেডি না থাকে। হুম, যে হুম, হুম, ঠিক আছে, আমার কোনো কিছুই নাই। আমি জাস্ট হচ্ছে রিলস দেখে হ্যাপি থাকি। হুম। দ্যাটস আ হোল ডিফারেন্ট থিং। ওকে। বাট কারো যদি গোলস থাকে যে হ্যাঁ, আমি এটা আমার এই গোলসটা আমি অ্যাচিভ করতে চাই। হুম, আমি এই জায়গাতে আ যেতে চাই। হুম। তো সেই ক্ষেত্রে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যেটা আমি নিজে ব্যক্তিগত ক্ষেত্রে যেটা ফিল করি সেটা হচ্ছে procrastination. এক্সাক্টলি। সো procrastination is kind of a thing যে আমি চাই, আমি করতে চাই, আমার এটা করতে হবে, হতে হবে। এই চিন্তা করতে, করতেই দিন চলে যায়। হ্যাঁ? করমু, ও ভালো হবো। বিশাল শেষ করমু এত টাকার চাকরি পামু। উফ! ওই তো। কিন্তু দেখা যায় যে আল্টিমেটলি না আমরা ওটা করে উঠি প্র্যাকটিসটা না। যেটা করতেছি। আমার ক্ষেত্রে আমি প্রতিদিন এটা ফিল করি। যেমন আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে আমি একটা পার্টিকুলার আমার একটা গোল আছে যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি। ওকে। ঠিক আছে? এটা আমার চাকরি-বাকরির বাইরে। বাট এটা করব, করব করে করা হয়ে উঠছে না। দেখা যায় যে ওই যে ধরবো, ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। মানে বেলা ফুরোয় না এক কিন্তু মাস পেরিয়ে মাস যায়। পেরিয়ে যায়। তো এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডিস্ট্রাকশন এর যেই এলিমেন্টস গুলো থাকে সোহান, হুম, আপনি যদি এগুলোকে আইডেন্টিফাই করে এই ডিস্ট্রাকশন গুলোকে যদি আপনি কাট অফ করতে পারেন ফ্রম ইউর লাইফ, তাহলে এটা পসিবল। এবং আমার কাছে আরো একটা জিনিস মনে হয় যে এই পুরা জার্নিতে দেয়ার শুড বি 2 to 3 পিপল যারা আপনাকে মনিটর করছে, ওকে। যারা আপনাকে প্রচন্ড পরিমাণে পুশ পুল করছে এবং আপনি তাদের কথাকে শুনছেন, তাদের কথাকে গুরুত্ব দ্যাট দিচ্ছেন, মিনস মেন্টর থাকা খুব গুরুত্বপূর্ণ। বলা যায়। মেন্টর তো অবশ্যই দরকার হয়। মেন্টরও দরকার হয়। হ্যাঁ, মেন্টর থাকা এখন তো অবশ্য সেটাকে আপনি মেন্টরিং কিভাবে দেখেন আরকি? এক্সাক্টলি মেন্টর তো আসলে মেন্টরিং তো বিভিন্নভাবেই করা যায়। আমার নিজের মেন্টর আমি। দেখা যাচ্ছে যে আমি অনলাইনে হয়তো এমন কোনো একজন ব্যক্তিকে ফলো করি বা আমি যার মানে আমি তার মতো হইতে চাই। এরকম আরকি তার রেগুলার কথাগুলো আমি শুনতেছি। লাইক মেন্টরিং তো বিভিন্নভাবে হয় আরকি। নট নেসেসারি অনেকে হয়তো ভাবতে পারে যে আচ্ছা তাইলে আমার একটা মেন্টর খুঁজতে হবে। আমি এখন কারে খুঁজে বাইর করি, কারে খুঁজে বাইর করি। ওকে। নট লাইক দ্যাট। যে যেটা করতেছি ওইটা রেগুলার বেসিস এ করাটাই হচ্ছে ম্যাটার। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে মাস্টার মাস্টারি অর্জন না হোক, অন্তত একটা সার্টেন লেভেল হচ্ছে যে কি বলে যে একটা এক্সপার্টাইজ চলে আসে। রাইট। তো না এরপরে আপনার জার্নিটা আসলে আপনি এই ট্যুরিজম সেক্টর থেকে হসপিটালিটি থেকে আপনি চলে গেছেন ডিরেক্ট টেলিকমে আরকি। জি। আসলে মানে আবার আমরা সুইচিং ই দেখলাম যে আসলে এই যে সুইচিংটা কেন হইছে? মানে ট্রানজিশনটা কিভাবে কি হলো মিলাতে পারছেন না, এই তো। এক্সাক্টলি মানে এটা থেকে এটা মানে ২ টা তো ২ জনের কাজ না? আ আমার ক্ষেত্রে আসলে আজীবন এমনই হয়ে এসছে। যেমন আমি স্কুল কলেজে আমার
একাডেমিক্স ছিল সায়েন্স। সায়েন্স। তারপরে গেলাম আর্মিতে। হুম। সেখানে শুরু করলাম আর্টসের সাবজেক্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে গেলাম হসপিটালিটিতে, তারপরে সেখান থেকে টেলিকমে। হ্যাঁ। অ্যান্ড টেলিকম ইটস এ টোটালি কোর কমার্শিয়াল বিজনেস ফাংশন। এক্স্যাক্টলি। এখানে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়, এখানে নতুন বিজনেস নিয়ে আসতে হয়, নতুন বিজনেস ডেভেলপ Ideas. করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ক্লায়েন্ট বা স্টেক হোল্ডারদের কাছে গিয়ে বিভিন্ন আইডিয়া নিয়ে গিয়ে পিচ করে সেটা জেনারেট করে সেখানে নতুন কিছু করে বলতে পারেন একটা কনসালটেন্সির মতন করে একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেখানে আমাদের নিজের প্রোডাক্ট পুশ করতে হয়, একদম। সেল করতে হয়, বিজনেস নিয়ে আসতে হয়। তো সেখানে ট্রানজিশনটা কিভাবে হলো তার চাইতে বড় জিনিস আপনি জিজ্ঞেস করতে পারেন কেন হলো। এক্স্যাক্টলি কেন হলো? সো আমার কাছে মনে হয়েছে সোহান, আই অলওয়েজ ইয়ার্ন ফর মোর। ঠিক আছে, এটা তো পারি, এটা তো হইলো, এটা তো করছি, এখন কি, হোয়াটস নেক্সট? কি করলে আমার মনে শান্তি আসবে, ওকে। কি করলে মনে হবে যে আমি ইম্প্যাক্টফুল কিছু করেছি। আমার কাছে ইম্প্যাক্ট অনেক ম্যাটার করে। হুম। আমি যখন স্কাউট ছিলাম তখন আমাদের যে স্কাউটের যে জনক ছিল রবার্ট স্টিফেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল, ওনার একটা কথা আমি আজীবন আমার লাইফের মটো হিসাবে আর কি মানে নিজের জীবনে ধারণ করেছি, যে ট্রাই টু লিভ দিস ওয়ার্ল্ড আ লিটল বেটার দ্যান ইউ ফাউন্ড ইট। ওকে, নাইস। সো আমার কাছে এটা মনে হয় যে যখন আমার মৃত্যু হবে ওই সময় যদি আমি আমার জীবনের দিকে তাকিয়ে দেখি যে আমার জীবনে আমি যা করেছি তা মানুষের জন্য বা পৃথিবীর জন্য ইম্প্যাক্টফুল ছিল, তাহলে হয়তো বা কোনো আফসোস থাকবে না। ওকে। তো সেক্ষেত্রে দেখেন আমি যেসব জায়গাতে থেকেছি, কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের জীবনে ইম্প্যাক্টফুল কিছু করার। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই আমার নিজের ক্যারিয়ারটা সবার আগে ছিল, বাট সেটাকে কেন্দ্র করে, সেটাকে বেস করে আমি চেষ্টা করেছি মানুষের জন্য ইম্প্যাক্টফুল কিছু করার। আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যখন একজন অফিসার ক্যাডেট হিসেবে ছিলাম, শুরুতে আমার কোর্সমেটদেরকে আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে হেল্প করার, সাপোর্ট করার, গাইড করার, এবং আমি ওদেরকে যতটুকু করতে পেরেছি আমার কাছে মনে হয় তার চেয়ে অনেক বেশি ওরা আমার জন্য করেছে। এবং জুনিয়ররা আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, কারণ আমি কনভেনশনাল, সিরিয়াস এবং বলতে পারেন যে রুট সিনিয়র ছিলাম না কখনো। ওকে। সবসময় ফ্রেন্ডলি। আমি মনে করতাম যে জুনিয়র হিসেবে সিনিয়রদের যে জিনিসগুলো আমার পছন্দ ছিল না, আমি সিনিয়র আমি হওয়া আমার অবস্থায় জুনিয়রের সাথে এটা করব না। আমি এটা করব না। হসপিটালিটিতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আই শুড ডু ইম্প্যাক্টফুল থিং। সো আমার অলমোস্ট 100 জনের মতন একটা টিম ছিল আমার নিজের। হুম। সো এই 100 জনের টিমের যে কাজ ছিল সেই কাজকে পাশে রেখে সোহান আমি সবসময় চেষ্টা করেছি যে কি করলে এই 100 জনের জীবনটা অনেক ভালো হবে, বেটার হবে, তাতে করে এটা আমাকে হ্যাপিনেস আপনি দিত। আপনার কমিউনিটি নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলেন যে আমি একা না, মানে আমি ইম্প্যাক্টফুল কাজ করব ভাই, এক্স্যাক্টলি। এটা ছিল মনে করেন যে দিস ইজ মাই থিং। ঠিক আছে, এই ওকে। জিনিসটা আমাকে হ্যাপিনেস দেয়। টেলিকমে এসে আমার কাজ বিজনেস ডেভেলপমেন্ট হলেও আমি সবসময় চেষ্টা করেছি এমন কিছু করার যেটা আমার এই বাংলাদেশের যেই হুম। সাধারণ মানুষ আছে তাদের জীবনকে যাতে ইজি করে। আমার যে ক্লায়েন্ট আছে তারাও তো মানুষ, এক্স্যাক্টলি। তাদের জীবনটাকে যাতে ইজি করে, যে আসলে কি করলে আমার স্টেক হোল্ডাররা, আমার ক্লায়েন্টরা, আমার কাস্টমাররা তাদের লাইফটা ইজি হবে, তাদের ডে টু ডে লাইফের কমিউনিকেশনটা আরেকটু ইজি হবে, ফাস্ট হবে, স্মুথ হবে। সো দ্যাটস হোয়াট ওয়াজ মাই মেইন কনসার্ন। এখন সোহান যদি আমি এটা ফিল করি যে হ্যাঁ হয়েছে, আমি এখানে যা করছি তা তো হচ্ছেই, যদি আমি দেখি যে হ্যাঁ এখানে আমার যা দেওয়ার ছিল দিয়ে ফেলেছি, যা এখান থেকে পাওয়ার ছিল তা পেয়ে ফেলেছি, এখন যদি আরেক মনে হয় জায়গায় যে হ্যাঁ আমার এই সমাজকে, পৃথিবীকে দেওয়ার আরো কিছু সুযোগ যদি পাই সমাজকে সার্ভ করার, আই উইল জাস্ট গো দেয়ার। মানে নট নেসেসারিলি যে আমাকে আর্মিতেই জয়েন করতে হবে টু সার্ভ দ্য নেশন। ওকে। যে যার জায়গা থেকে, যে এক্স্যাক্টলি, যার কাজের জায়গা থেকে নেশনকে সার্ভ করার সুযোগ আছে আরকি। এক্স্যাক্টলি। ওকে। আপনি একজন আর্মি অফিসার হিসেবে আপনি আপনার ব্যাটালিয়নের যেসব আপনার প্রতি অর্পিত দায়িত্ব আছে আপনি সেগুলো পালন করে পালন দেশকে সার্ভ করেন। করতেছেন। আপনি একটা হসপিটাল ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি একটা বিশাল বড় একটা গ্লোবাল একটা ইভেন্ট আপনি হোস্ট করলেন, আপনি দেশের জন্য কিন্তু কাজ করলেন এখানে, Exactly. টাকাটা তো দেশের রেভিনিউ আসতেছে। এক্স্যাক্টলি। আপনি টেলিকমে আছেন, আপনি দেশের মানুষের কমিউনিকেশন স্মুথ করার জন্য কাজ করছেন, বা দেশের মানুষ উপকৃত হচ্ছে। সো আলটিমেটলি সবাই কিন্তু দেশের জন্যই কাজ করছে। এক্স্যাক্টলি। প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত এভরিওয়ান ইজ ওয়ার্কিং ফর দ্য নেশন। তন্ময়, আমাদের দেশে একটা কনসেপ্ট আছে যে টেলিকম কোম্পানিতে চাকরি করা মানে, টেলিকম মানে কি? মোবাইলে সিম, কথা বইরা, ফোনের ডাটা ভরে, ইন্টারনেট ভরে, মিনিট কেনে, ফোন দেয়, সিম বেচে, এই দেখে টেলিকম মানে আমাদের দেশের মানুষ মোর অর লেস এটুকুই জানে। আসলে টেলিকম ইন্ডাস্ট্রিতে আসলে হয়টা কি? ট্রান্সফরমেশন। ওকে।
এটা তো কিতাবি ভাষা। মানে সেক্টর আছে কি? ফর এক্সাম্পল আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, মানুষ হয়তো জানে যে এলাকায় যেই মানুষগুলা সিম বিক্রি করতেছে, দোকানে রিচার্জ করতেছে, এর বাইরে আসলে তাদের কোনো কাজ নাই বা এই সেক্টরটাতে এর বেশি প্রফেশন নাই। হয়তো যার জন্য আমাদের দেশে ২৮ লাখের মতো বেকার আছে। জানলে হয়তো আর একটু কমতো এইসব ইন্ডাস্ট্রিতে ঢুকতো। আমি এই পার্সপেক্টিভ থেকে জানতে চাইছি আসলে এখানে কত সেক্টরে বা কত রিগোরাসলি কাজ হয়? দেখেন সোহান, আমাদের বাংলাদেশের যেই ৪ টা অপারেটর বাংলাদেশে আছে, হুম, আম তার মধ্যে ২ টা মার্জ করে, এয়ারটেল আর রবি। রবি। সো আমি যদি সবগুলোকে একসাথে বলি, যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে টেলিকমিউনিকেশন জিনিসটাকে এস্টাবলিশ করা। করা। নট নেসেসারিলি যে এটাকে শুধুমাত্র আপনার ভয়েস বা ডেটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ওকে। আমি যদি আমার নিজের যে অর্গানাইজেশন আমি এখন হুম, সার্ভ করছি, এই কোম্পানির যদি আমি পাবলিক ইনফরমেশন গুলো আপনার সাথে শেয়ার করি, যেটা আপনিও পাবেন হুম। ইন্টারনেটে। সো বাংলা লিংক শুধুমাত্র ভয়েস বা ডেটা বা এসএমএস এর বিজনেস কিন্তু, মানে এটা অনেক আগের বিজনেস ছিল। বাংলা কিন্তু অনেকদিন ধরেই, কারণ আমরা এআই নিয়ে অনেক কাজ করতেছে দেখলাম বাংলাদেশে। হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন সলিউশন, আইসিটি সলিউশন, বিজনেস সলিউশন থেকে শুরু করে সিকিউরিটি, সার্ভেইলেন্স, ক্লাউড এবং এক্সাক্টলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যেসব কাজগুলো আছে সবগুলোই কিন্তু আমরা করছি। হুম, হুম, হুম। আপনি দেখে থাকবেন যে টফিতে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ। ফুটবলে মানে কত মানুষ দেখে। আপনি কি টফি ইউজ করেন? হ্যাঁ, আমার এখানে আমরা টফিতেই খেলা দেখছি। তবে আচ্ছা। ১ম দিন নিয়ে আমার একটু কথা আছে। ওকে। হয়। সো এই যে দেখেন, টফি কিন্তু আমাদের বাংলা লিংকের একটা প্রোডাক্ট। ঠিক আছে? এক্সাক্টলি। বাংলা লিংকের ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে টফি। হ্যাঁ, তারপর আমাদের নতুন আমরা যে রাইস। প্রোডাক্ট নিয়ে আসলাম রাইজ। হ্যাঁ, তারপর আরো ফিউচারে আসছে। আমরা এক্সপ্যান্ড করছি। অনেক ইনভেস্টমেন্ট আসছে। কিছুদিন আগে আমাদের যে গ্রুপ সিইও আছে, তিনি এসেছিলেন বাংলাদেশে টু মিট দি প্রাইম মিনিস্টার অ্যান্ড হি এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট টু ইনভেস্ট a big amount of money here in ওহ Bangladesh. নাইস। সো দেখেন, কাজ যেহেতু বাংলাদেশের কনজিউমার মার্কেট অনেক বড়, অনেক মানুষ এখানে। সো বেচা বিক্রির জায়গা অনেক আছে। হুম, এখন মানুষের যে কনসেপশনটা সেটা একদমই সলিড কনসেপশন যে ঠিক আছে, একটা সিম কোম্পানি। হুম। বাট আমাদের দেখেন কোম্পানির নাম হচ্ছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। লিমিটেড। সো ডিজিটাল কমিউনিকেশনস এর মধ্যে যা পড়ে সবকিছুই নিয়েই কিন্তু আমরা কাজ করি। এক্সাক্টলি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা জিনিস। হুম, হুম। আম আপনি হয়তোবা দেখেছেন যে বাংলালিংক স্টারলিংকের সাথে কাজ করছে। এক্সাক্টলি। ভেরি সুন আমরা বাংলাদেশে স্টারলিংক কানেক্টিভিটি রোল আউট করব সেলুলার বেসড। সো তখন দেখবেন যে একটা যুগান্তকারী একটা পরিবর্তন এসছে আমাদের বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি সেখানে। মনে আছে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আম অনেক বড় একটা ফোন ছিল হ্যাঁ, এবং ইয়া অ্যান্টেনা লাগানো। হ্যাঁ, হ্যাঁ? Motorola ফোন। এবং তখন আপনার একটা সিমের দাম বলেন, এরপরে হচ্ছে এখন মিনিট অনেক ফোনে দাম ছিল। কথা বলার জন্য হচ্ছে যে এই জায়গা থেকে ওই জায়গায় শিফট ঘুরে যাওয়া লাগতো যে ওকে এখানে একটু নেটওয়ার্ক আছে। ১ দাগ ২ দাগ এভাবে আমার মনে আছে আরকি। দেখেন টাইমের সাথে তো ট্রান্সফরমেশন ও হয়েছে। এক্সাক্টলি। সো ট্রান্সফরমেশন যখন হয় তখন যেসব কোম্পানিগুলো এরকম গ্রোইং, এরকম হুম, হুম। ডেভেলপ যেসব অর্গানাইজেশন গুলো আছে তারা এগুলো অ্যাডপ্ট করে। হুম, হুম। আপনি এখন দেখেন, আমি যদি নোকিয়ার এক্সাম্পলটা আপনাকে দিই। নোকিয়া শুরুতে যখন স্মার্টফোনের প্রচলনটা হলো, নোকিয়া বিশ্বাস করেনি যে পৃথিবীতে এই মানুষ বাটন ফোন ছাড়া তারা হচ্ছে একটা ফোন যেখানে জাস্ট একটা স্ক্রিন আছে, স্ক্রিনে টাচ করে হচ্ছে তারা এটা নিয়ে কিছু করতে পারবে। সো নোকিয়া কিন্তু এই চেঞ্জটাকে কিন্তু হচ্ছে অ্যাডপ্ট করে নাই। করেনি। হুইচ ইজ ওয়াই আল্টিমেটলি নোকিয়া কিন্তু খুব বাজেভাবে ফল করেছিল। এক্সাক্টলি। সো দ্যাটস আ লেসন। সো এখন আমাদের টেলিকমিউনিকেশন বলেন বা এমএফএস বলেন বা এফএমসিজি, যারা গ্রোয়িং এফএমসিজি হুম, হুম। বাংলাদেশে বা অনেকদিন ধরে অপারেশন চালিয়ে যাচ্ছে, তারা সবসময় এই ট্রান্সফরমেশনটাকে ফোকাস করেছে যে বিশ্বের রোটেশনের সাথে মানুষের চাহিদার পরিবর্তনের সাথে কনজিউমারের নিডের সাথে আমাদের ট্রান্সফরমেশনটা হবে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলালিংক কি করতো, কি করছে, কি করবে, তা বলা আসলে মুশকিল। কারণ যেহেতু আমরা বলছি যে বাংলালিংক ট্রান্সফর্ম করছে, কি করছে? ট্রান্সফর্ম করছে। কি ট্রান্সফর্ম করছে? মানুষের জীবন। আমরা মানুষের জীবনকে ইজি করছি, মানুষের জীবনকে স্মুথ করছি। এটা করার জন্য এনিথিং অ্যান্ড এভরিথিং রিলেটেড টু টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, উই আর দেয়ার। ওকে। আমরা মানে কি বলে যে যারা এটা দেখবে তারা আসলে বুঝবে যে আসলে ইন্ডাস্ট্রিতে যাইতে হইলে বা ইন্ডাস্ট্রিতে ফিট থাকতে টিকে থাকতে হইলে কি লাগে।
অলরেডি তন্ময় আমাদেরকে মাত্র একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিছে। অবশ্য পুরো শোটাই আমাদেরকে এই ডেমনস্ট্রেশনটা দর্শক দেখতে পাইছে। তবে আমরা যদি একটা ব্যাপার নিয়ে আলাপ করি, যেমন হচ্ছে যে আপনি বললেন যে আসলে আমার কাছে আমার এডুকেশনটা ম্যাটার করতেছে না। মানে আপনার কি বলে একাডেমিক এডুকেশন যেটা আরকি। আসলে এই মুহূর্তে যারা আন্ডার গ্রেড লেভেলের স্টুডেন্ট আছে, তারা যদি আপনার এই শোটা দেখে, আপনি স্পেসিফিক ওদের জন্য মানে কি বলবেন যে আসলে এটার আসলে কতটা প্রয়োজন আছে বা ওরা আসলে কি করা উচিত ওদের? সবার আগে যে জিনিসটা করা উচিত যে ইউ শুড ফোকাস অন ইউর গোল ফার্স্ট, যে আসলে আপনি করতে চানটা কি। আপনি যদি মনে করেন যে আপনি একজন ফ্যাকাল্টি হবেন বা আপনি এমন কিছু করবেন যেটার সাথে আপনার পড়ালেখা একবারে রিলেভেন্ট, সেক্ষেত্রে আপনি আপনার পড়ালেখাতে ফোকাস করুন। আপনি টেক কেয়ার করেন যে আপনি যা পড়ছেন তা আপনি বুঝছেন, যা আপনি বুঝছেন সেটা আপনি রিয়েলাইজ করতে পারছেন এবং এটা আপনি বাস্তবিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং সেভাবে আপনি এগিয়ে যান। আপনি রিসার্চার হন, আপনি সেটা নিয়ে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যান। দেশের বাইরে গিয়ে হায়ার স্টাডিজটা শেষ করে দেশে আসেন, এডুকেশনটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের জন্য কিছু করেন। আপনি হ্যাপি হবেন। এখন আপনার যদি আপনি দেখেন এইরকম যে আপনি পড়ালেখা করছেন একটা বিষয়ে বা একটা জায়গায় বা একটা ডিফারেন্ট ভাবে, বাট আপনার চিন্তা বা লক্ষ্য হচ্ছে ফুললি ডিফারেন্ট। সো আপনি পড়ালেখাটাকে ঠিক রাখেন, কারণ বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার জন্য তো কিছু প্রিরিকুইজিট থাকে যে আমার পার্টিকুলারলি এতটুকু সিজিপিএ থাকতেই হবে, এছাড়া আমি অ্যাপ্লিকেশনই করতে পারবো না। সো অতটুকু ঠিক রেখে আপনার ওই ধরনের জবে ঢোকার জন্য যেসব প্রিরিকুইজিটস গুলো আছে এগুলাকে ম্যাচ করার জন্য যেসব স্কিল দরকার হয় সেই স্কিলগুলোতে ফোকাস করেন। তন্ময় কি, কি স্কিলের কথা আপনি বলবেন? যে এটা এটা ডিপেন্ড করে সোহান, আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাইতে চান তার উপর। আপনি যদি আমাকে বলেন নায়ক হইতে হবে, আমি বলবো ওকে। এটা আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। না, এইটা না। মানে আমি জানতে চাইতেছি যে, যেই স্কিলগুলা মানে নায়ক হওয়ার জন্য তো ডেফিনিটলি পুরোটাই সফট স্কিল, পড়াশোনা অনেক ব্যাপার। বাট যদি বাংলাদেশের বাজারে আমি বিবেচনা করি যে ২৮ লক্ষ বেকারের কথা আমি চিন্তা করি, সেই ২৮ লক্ষ বেকারেরই হয়তো সংখ্যা বাড়িতে যাচ্ছে যে বর্তমান সময়ে যারা আন্ডার গ্র্যাড লেভেলে পড়তেছে তারাও। যদি না তাদের স্পেসিফিক কিছু জানা থাকে যে এই বিষয়গুলা প্রত্যেকটা স্টুডেন্টের রিগার্ডলেস সে যা হইতে চায় না কেন, যা করতে চায় না কেন, যাই পড়তে চায় না কেন, ভাই তোমার এই ৫ টা জিনিস থাকতে হবে। যেমন আমার বাইচা থাকতে হইলে অক্সিজেন নিতে হয়, কার্বন ডাই অক্সাইড ছাড়তে হইতেছে, আমি রেগুলার ভাত খাইতে হইতেছে, পানি খাইতে হইতেছে। তো এইরকম কোন বিষয়ের কথা আপনি বলবেন যে এই জিনিস কয়টা শেখা দরকার মাস্ট যদি সার্ভাইভ করতে হয় নট অনলি বাংলাদেশ বাট অলসো গ্লোবাল পার্সপেক্টিভে স্ট্যান্ডার্ড হিসেবে? সবার আগে কমিউনিকেশন স্কিল, হুম, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং স্কিল, যেটা হুম, আপনার কমিউনিকেশন স্কিল না থাকলে এমনিতেও হবে না। সেলফ ব্র্যান্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনার যদি নিজের ব্যক্তিগত যে ব্র্যান্ড ভ্যালুটা আছে এটা হুম, যত আপনি আপ করবেন, তত আপনার যে গোলটাকে আপনি চেস করছেন, হুম, যেটার জন্য আপনি সেলফ ব্র্যান্ডিংটা করছেন আর কি, সেটা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। হুম। সো বাংলাদেশের কালচারটা তো আসলে জব পাওয়া না, আরেকজনকে এলিমিনেট করে এগিয়ে যাওয়া। এগিয়ে যাবো আর কি। সো আমাদের অ্যাডমিশন টেস্টটা হয় এই জন্য, মানে শেখানোর চাইতে কতজনকে বাদ দেওয়া যায়। তো যেহেতু ব্যাপারটা হচ্ছে এই যে একটু রেসের মতন হয়ে গিয়েছে আলটিমেটলি, পুরো ওয়ার্ল্ডই আসলে রেসের মধ্যে, কোনো জায়গায় রেস ছাড়া নাই। অবশ্য আমরা আসছিও রেসের মধ্যে দিয়ে। রাইট? সো সেই জায়গাতে এইসব বিষয়ে বললাম না যে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, ভিন্ন ভিন্ন ক্যারিয়ারের জন্য ভিন্ন ভিন্ন স্কিল সেট থাকা হুম। বা স্কিল সেটকে চেস করা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। বাট বেসিক ইজ কমিউনিকেশন, নেটওয়ার্কিং। তন্ময়, হোয়াট অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটা আপনার এমন একটা স্কিল যেটা আপনাকে অ্যাকোয়ার করতেই হবে ইন দিস 2026 এন্ড আপওয়ার্ডস। কারণ অনওয়ার্ডস, কারণ দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, এটা সবাই বলছে। সোহান, আমি এখানে ডিসঅ্যাগ্রি করি। আমার কাছে মনে হয় যে যেসব মানুষরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে বোঝে, তারা ঠিক ওইসব মানুষকে রিপ্লেস করে ফেলছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না, বোঝে না। এক্সাক্টলি। কারণ এখন সত্যি কথা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই বেসিক জবগুলো ছিল, হুম। ডেটা অ্যানালাইসিস আমি বলি, ডেটা এন্ট্রি বলি, এই ধরনের কাজগুলো, অ্যাকাউন্টিং, এই ধরনের কাজগুলোকে কিন্তু রিপ্লেস করে ফেলেছে। জাস্ট একটা ছবি তুলে জেমিনি বা কে সংশ্লিষ্ট সফটওয়্যার বা এআই কে দিলেই ও
10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে আমাকে সুন্দর করে হ্যাঁ, দিচ্ছে আরকি। সেটাই। দেখেন বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে শুধুমাত্র ChatGPT। ChatGPT এক্সাক্টলি। বাট আসলে কিন্তু এটা না। হাজার, এখন হাজার টুলস চলে মানে আসে। হ্যাঁ, অনেক টুলস আছে এবং প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা, আলাদা ইফেক্টিভ টুলস আছে। এবং আপনি জেনে অবাক হবেন যে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শুধুমাত্র মানুষ ইউজ করে জাস্ট প্রম্পট জেনারেট করার জন্য। এক্সাক্টলি। এবং এই প্রম্পটটা নিয়ে আমি আরেকটা আরেকটা টুলকে দিচ্ছি যে ঠিক আছে তুমি এখন আমাকে এখানে কোডিং করায় দাও। সেই কোডিংটা নিয়ে আমি আবার আরেক জায়গায় দিচ্ছি সে যাতে আমি ওয়েবসাইট আমার যেটা আমার চাওয়া সেই আউটকামটা যাতে বের করে দেয়। সো এই যে কম্বিনেশন যেটা আমার মেইন কথা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলস গুলো আছে এই টুলস গুলো নিয়ে যে এখন জাগল করতে পারছে হুম। সেই আসলে ভালো কিছু জেনারেট করতে পারছে। দ্যাট মিনস আপকামিং ওয়ার্ল্ডে বা বাংলাদেশেই আরকি যে এইসব স্কিল না থাকলে শুধু সার্টিফিকেট দিয়ে আসলে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সার্টিফিকেটের ব্যবসা অনেক আগেই বন্ধ হয়ে গেছে সোহান। হ্যাঁ। এখন আপনি কোথাও এপ্লাই করলে সার্টিফিকেট যে বললাম না যে কিছু একটা প্রিরিকুইজিট থাকে সামান্য কিছু একটা তারপর আপনাকে যেতেই হয় ওই পাইমেট্রিক টেস্ট গরিলা টেস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে হুম, হুম, হুম। এবং অ্যাসেসমেন্টে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার জন্মসাল কত হুম। কেউ জিজ্ঞেস করবে না এক্সাক্টলি। সেখানে আপনাকে জাস্ট কিছু রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে আপনাকে সেটা ডিসিশন নিতে বলবে So, আপনার ডিসিশন মেকিং স্কিল হুম। আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং আপনার প্রবলেম সলভিং স্কিলগুলো আসলে কতটুকু ইফেক্টিভ অ্যান্ড ইম্প্যাক্টফুল টু সলভ দ্যাট পার্টিকুলার প্রবলেম প্রবলেম। যার কারণে আপনাকে ওরা হায়ার করার জন্য সার্কুলারটা দিয়েছে এই জিনিসে যে কম্বিনেশনটা আছে এটা বোঝে খুব ইম্পর্টেন্ট আসলে আমার মানে এটা শুনে ইয়া লাগতেছিল যে আসলে আমাদের দেশের বেকাররা কি তার প্রবলেমটা জানে? যে আমি আমার প্রবলেম এইটা, আমার আসলে এইটা দরকার। আসলে প্রবলেম সলিউশন মানে শেখার এই জিনিসটা বোধহয় আমাদের দেশের মানুষের একটু কম আছে। মানে হয়তো আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে ছোটবেলা থেকে আমার বাবা-মা সাধারণত আমাকে আরকি যে এইটা না এটা কোনো হস্টেল সিচুয়েশন এ পড়তেই দেয় নাই। যে এটা করে মানে এগুলো থেকেই তো আসলে দেখে, দেখে শেখে মানুষ। সোহান আমার একজন খুব কাছের একজন মানুষ আছে যে হুম, হুম। আমাকে একটা কথা ছোটবেলায় বলেছিল এটা আমার মাথায় খুব ঢুকে গিয়েছিল যে কিছু কিছু মানুষ দেখে শেখে কিছু থেকে কিছু মানুষ থেকে শেখে হ্যাঁ। আমার বাবা মার ক্ষেত্রে যেটা হয়েছে আপনার সাথে পুরোপুরি অপোজিট আমার বাবা মা আমাকে এতটা স্বাধীনতা হুম। দিয়েছিলেন এবং তারা আমার উপর এতটা ট্রাস্ট করেছিল যে আমার ছেলে যাই করুক মানে যা করবে ও ঠিকই করবে ওর উপর আমার এই আস্থাটা আছে হুম, হুম, সো করুক হুম। ও যা করে করুক ও হচ্ছে জাস্ট আমরা জাস্ট দেখবো যেতে যেতে বিপথে না যায় ওকে। তো আমি দুষ্টু ছিলাম চঞ্চল ছিলাম তা ছিল বাট এই যে বাবা মা যে আমাকে সবকিছুতে ছেড়ে দিয়েছে যে ঠিক আছে ইউ টেক ইউর ওন ডিসিশন হুম। ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু বাট মেক শিওর কেউ যাতে আর কি তোমার দ্বারা হার্ম না হয় এটা বাদ দিয়ে তুমি যাও বাবা ওকে। সো আমার কাছে মনে হয়েছে শোন এটা না মানে এটা করতে গিয়ে আমার যেটা হয়েছে যে দেখে শেখা থেকে আমার ঠেকে থেকে শেখাটা বেশি হয়েছে So, আপনি যখন ঠেকে শেখেন তখন না আপনার ওই জিনিসটার সাথে আসলে শেখা হয় জানা হয় বোঝা হয় ইনফ্যাক্ট আমার একটা কলিগ আছে তানভীর ভাই হুম। তো উনি আমাকে এরকম হচ্ছে শুরুতে বলতেন যে আমি চাই না আপনি দেখে শেখেন আমি চাই আপনি ঠেকে শেখেন যান গিয়ে ওটা এখান থেকে এরকম করে শিখে আসেন উনি আমার নিউ জয়নার্স বাড়ি ছিলেন সো Okay. হি ইউজ টু টিচ মি থিংস ইন দিস ওয়ে অন দ্য আদার হ্যান্ড আই হ্যাড আনাদার বাডি নট অফিসিয়াল বাট আমি তাকে আমার শিক্ষাগুরু হিসাবে ইয়া করি ফাহাদ ভাই নামে আমার একজন কলিগ আছেন তো উনি ছিল হচ্ছে আমার উনি ছিল আমার অলওয়েজ দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বলতে পারেন ChatGPT হ্যাঁ যার কাছে গিয়ে আমি প্রম্পট দিতাম আমি এটা পারি না আমি এটা জানি না আমাকে এটা বলেন উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে উনি আমাকে ফুললি সলিউশনটা করে দিত ওকে। আর আরেকজন সে আমাকে বলতো ওখানে গিয়ে দেখেন কেমনে করা যায় সো যে দেখেন দুইটা যে কম্বিনেশনটা ছিল দ্যাট ওয়াজ আ পারফেক্ট কম্বিনেশন আমি মনে করি যে আপনার দেখে শেখা এবং ঠেকে শেখা দুইটার কম্বিনেশনই দরকার আছে ডেফিনিটলি অবশ্যই। বাট একটা জিনিস সোহান আপনি হুম। যদি ঠেকে শিখতে যান আপনি নতুন কিছু ক্রিয়েট করে ফেলতে পারেন ওকে। কারণ আপনি জানেন না এটা কিভাবে হয় সো আপনি যখন এটা করছেন দিস ইজ ইয়োর ওয়ে ওকে। আর আমার লাইফের নীতি হচ্ছে আইদার মাই ওয়ে অর হাইওয়ে ওকে। মানে আমরা হচ্ছে অনেক আলোচনা করলাম।
অনেক সময় আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমরাও খুব আপনার ক্যারিয়ারের মতো আমরাও জাম্প করলাম। কমফোর্ট থাকি নাই। ওকে। আমরা একটু ইকোনমির জায়গা থেকে কথা বলতে চাই। বাংলাদেশের ইকোনমি। আপনি নিজে অটোমেশন নিয়ে কাজ করছেন একটা বড় টেলিকম গ্রুপে বাংলালিংকের সাথে। আসলে আপনি বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশ যেভাবে চলছে, আপনার কাছে আসলে কি মনে হয়? বাংলাদেশ কতটা এই যুগের সাথে কতটা মিলছে? যুগের সাথে বলতে আমি যদি শুধু স্পেসিফিক টেকনোলজির জায়গা থেকে কথা বলি, যে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এ? সোহান, বাংলাদেশের একটা চাঙ্ক অফ পিপল হুম, তারা প্রস্তুত নিজেদের জন্য, দেশের জন্য কিনা বলাটা মুশকিল। হুম, কারণ আমি ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষকে চিনি হুম। যারা ইউনাইটেড স্টেটসের ভিন্ন ভিন্ন অর্গানাইজেশনের জন্য কাজ ঢাকাতে বসে, সিলেটে বসে, চট্টগ্রামে বসে কাজ করে। হুম, তারা যে কাজটা ইউএস এর কোম্পানিগুলোর জন্য করছে, হুম। এই কাজটা বাংলাদেশের মানে ওই কাজটা নিয়ে কাজ করার যে জায়গাটা, এটা বাংলাদেশের ক্রিয়েট হতে আরো 5 বছর লেগে যাবে। কিন্তু দেখেন ইউএসএ যে কাজটা করছে বা করাচ্ছে, সেটা কিন্তু আমরা বাংলাদেশের ডেভেলপাররা করছে। যে যে ছেলের কোনো একাডেমিক ডিগ্রি নাই, যে জাস্ট হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারে একটা হচ্ছে অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে সে হচ্ছে কাজ করছে, দেন আমার কিন্তু সেই সোর্স আছে, রিসোর্স আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশ কতটুকু প্রস্তুত, সেই জায়গাতে আমার কিছু জিনিস কনসার্ন আছে। যেমন অবকাঠামোগত যে ডেভেলপমেন্টটা দরকার, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে অ্যাজ আ নেশন, হুম। সেই জায়গাতে আমাদের অনেক দুর্বলতা আছে। যেই কারণে আমাদের প্রপার রিসোর্স থাকা সত্ত্বেও সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে আসলে পারছি। আমাদের রিসোর্সেস আছে। তো আসলে এখানে সবচেয়ে বড় বাধাটা কোথায়? এটা কি আসলে মানে এই ইনিশিয়েটিভটা কি আমাদের গভর্নমেন্ট বা স্টেট এর জায়গা থেকে শাসক যারা আছে তারা চাচ্ছে না? না মানে এটা হচ্ছে না কেন? নাকি এটা আসলে ওই যে আমরা একটা কনস্পাইরেসি থিওরির কথা আমরা জানি যে থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রিকে সবসময় একটা গ্যাঞ্জামের মধ্যে লাগায় রাখো। এদের দিয়ে আসলে দুনিয়া খুব বেশি ইনভেনশন এর দরকার নেই। এরা বাবা মারামারি, গ্যাঞ্জাম, রাজনীতি এগুলা নিয়েই থাকুক। আ মানে ওই তা তো থাকেই। কিন্তু যেমন আমাদের দেশের মোরাললেস যারা আরকি আমরা এক্সিকিউটিভ পাওয়ার এর অধিকারী দেশের, তারা কিন্তু তাদের ছেলেদেরকে, বাচ্চা-কাচ্চাদের এই দেশে পড়ান না। তারা বাইরে পড়াচ্ছেন। তারা নিজেরাও চিকিৎসা করতেছেন বাইরে। চিকিৎসাটাও বাংলাদেশে তারা করতেছেন। তাদের বাচ্চা-কাচ্চা তো অবশ্যই না। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে তো মানে এইটা মনে হয় যে ওকে, তারাই কি আসলে চায় না? বললাম তো, অবকাঠামোগত যে ব্যাপারটা আছে, এটা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের মানুষের সিভিক সেন্স থেকে শুরু করে এডুকেশন হুম, এর যে পার্টটা আছে, এডুকেশন যখন আমি বলছি আমি মিন করছি যে অ্যাকচুয়াল এডুকেশন যেটা আপনার হৃদয়কে, মনুষ্যত্বকে ডেভেলপ করে। কারণ ঠিক এট এ আছে? টাইম এ ইন্ডাস্ট্রির সাথেও কানেক্ট করবে। হ্যাঁ, যদি ওই গোলসটা যদি একসাথে থাকে যে ঠিক আছে হুম, আমরা একটা বিগ চাঙ্ক, একটা জেনারেশন একসাথে ডিসিশন নিচ্ছে যে হ্যাঁ আমরা এটা করতে চাই। যেমন আপনি যদি জুলাই আন্দোলনের দিকে একটু তাকান, দেখেন সোহান, একটা বড় অংশ, দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু একসাথে চেয়েছিল যে আমরা এটা এক্সাক্টলি। করতে চাই, আমরা এই আন্দোলনটা করতে চাই, এটা আমাদের সাথে ঠিক হচ্ছে না, এবং এটা হয়েছেও এবং সাকসেস। এটা সাকসেসফুল হয়েছে। তো আপনি যেটা বললেন আমাদের এই হুম, হুম, কেওস, আমাদের এই নৈরাজ্য রিলেটেড জিনিসে আমরা বেশি ইন্টারেস্টেড, আমরা সবাই এখানে এক হয়ে যাই। তো ওই ফিলিংটা যদি আমরা ক্রিয়েট করে হুম, যদি আমরা এভাবে আগানো শুরু করি, যদি ঠিক সেইভাবে যদি আমরা কোনো একটা ভিশন মিশনকে যদি নিয়ে এসে যদি এই ব্যাপারটা নিয়ে এমনভাবে কাজ শুরু করি, যেটা অবশ্যই গভর্নমেন্ট এন্ড থেকে হুম, হুম। আসতে হবে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা পারবো। শোন, আমি আশা দেখি, জি, অবশ্যই। আমি অ্যাকচুয়ালি আশা দেখি। বিডার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে আশিক চৌধুরী, উনি যখন ফরেন ইনভেস্টমেন্টের জন্য যখন বিভিন্ন জায়গায় গিয়ে পিচ করলেন। যেভাবে পিচ করছে, বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, যেভাবে ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করে হুম, নিয়ে হুম, আসছে, হুম। তখন অনেকদিন পরে আমার মনে সেই আশাটা জাগে যে হ্যাঁ, উনি যে 2035 সালে বাংলাদেশকে যেভাবে দেখিয়েছিল গত বছরের ওই প্রেজেন্টেশনে, দ্যাট ফেমাস আচ্ছা, প্রেজেন্টেশন, ওকে। হ্যাঁ, সো ওটা যখন দেখি তখন আমি অ্যাকচুয়ালি আমি দেখি যে বাংলাদেশ পারবে। কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় আপনার এই ধরনের ডাইনামিক লোক দরকার। ওকে। মানে আমলাতান্ত্রিক ডিপ্লয়মেন্টটা আসলে কতটুকু বাংলাদেশের মতন দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওকে, পজিটিভলি আসলে অ্যাকশন করবে, সেই জায়গা নিয়ে আসলে চিন্তা করার, ডিসকাশন করার, কনসিডার করার সরকারের অনেক জায়গা আছে। ওকে। কারণ আমি আপনাকে আগে বলেছি যে
আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে আমি যাকে যেভাবে নিয়েছি, যাকে যে পজিশনে বসাচ্ছি, ইজ হি দি রাইট পারসন ফর দিস? আই মিন, আমি ফ্র্যাঙ্কলি বলি, একজন যখন সিএসসি পড়ে এসে যখন পর- সে একটা উপজেলার ইউএন ইউনো, তখন তার প্রতি সরকারের যে ইনভেস্টমেন্টটা ছিল তার পড়ালেখার পিছনে, সেটা কতটুকু ভ্যালুটা আসলে ক্রিয়েশন হলো, এবং সে তার যেই নলেজ, বা হতে পারে সে সিএসসি পড়তেই চায় নাই, তার ইচ্ছাই ছিল এটা, বাট কোনো না কোনো ভাবে সমাজের চাপে, পারিবারিক চাপে, না অন্যান্য চাপে হচ্ছে সে সিএসসি পড়ে তারপর এখানে গেছে। তাহলে এখন দেখেন, এই যদি এই That means চাপের আমাদের মধ্যে যদি ব্যাপারগুলো হয়ে আসে, হ্যাঁ তাহলে এত চাপে মানুষ রাষ্ট্রই চাপে ভালোভাবে থাকবে, এটাই রাষ্ট্রই স্বাভাবিক। চাপে থাকবে। সো Okay. আপনাকে ওপেন করে দিতে হবে কিছু জিনিস। আপনি দেখেন, জাপানের যদি আমি এডুকেশনের দিকে তাকাই, হুম, হুম। আমি 2015-এ জাপানে গিয়েছিলাম একটা ইভেন্টে। তো সেখানে একটা স্কুলের সাথে আমার একটা দিন আমি স্পেন্ড করেছি। ওখানে আমার কাজটাই ছিল যে ওদের এডুকেশনটাকে দেখা, ওরা কিভাবে কি করছে না হুম, হুম, করছে। হুম। একটা অ্যাটাচমেন্টে ছিলাম সেখানে। তো সেখানে না ওই স্কুল কলেজে, মানে স্কুলে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে কোনো বই খাতা, কোনো সিলেবাস, কোনো এক্সাম দেওয়া হয় নাই। তাদেরকে না বিভিন্ন খেলনা দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া হয়েছে, যার Select যেটা করা মন লাগছে। চায় সে সেটা নিয়ে খুলছে, ভাঙছে, গড়ছে। যার ম্যাথ করার ইচ্ছা সে ম্যাথ করছে, যার ফিজিক্স রিলেটেড জিনিস নিয়ে কাজ করার কথা সে সেটা নিয়ে করছে। সে জানেও না এটাকে ফিজিক্স বলে। ছোট ছোট বাচ্চা তারা এটাকে একদম খেলনা বানাচ্ছে। সো ওই যে ক্যাপাবিলিটি, মানে অ্যাবিলিটি গুলো, এগুলো কিন্তু দেখেন একদম কোর থেকে একদম তৈরি হয়। বুনিয়াদী আর এখানে শিক্ষাটা আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি বাংলাদেশে আমি অনার্স শেষ করার ২-৩ বছরের মধ্যেও আমি জানি না যে আ আমার ফিউচার কি? আমি কি করব? আমি কোথায় যাব? আমি জাস্ট Exactly. গণহারে সবখানে এপ্লাই। ইনফ্যাক্ট গতকালকে আমার এক জুনিয়র আমাকে টেক্সট করছে যে, "ভাই, আ গ্র্যাজুয়েশন শেষ, মাস্টার্স করব কি কি করব না?" করব? ও আচ্ছা। তো আমি বললাম যে, "না, মাস্টার্স করার দরকার নেই। তুমি একটা কাজ করো, একটা জব ড্যাশবোর্ড বানাও। তুমি হচ্ছে মানে সব জায়গায় এপ্লাই করা শুরু করো এবং এটা একটা ট্র্যাক রাখো যে কোথায় এপ্লাই করছো, ওইসবের প্রিরিকুইজিট গুলো কি, কতটুকু তোমার ম্যাচ করছে, কতটুকু ম্যাচ করছে না, অতটুকু ম্যাচ করার জন্য কি করতে হবে। প্রত্যেকটা জবের জন্য আলাদা করে রেজিউম বানাতে। এগুলো তো হ্যাক। That's all right. এগুলো তো মানে ইট শুড নট বি দ্য রাইট থিং, না?" Definitely. তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আমরা সবাই যখন হ্যাকার হয়ে যাই, তখন তো সমস্যা। ডেভেলপার আর থাকতেছে না। সবাই রাইট, হ্যাকার হয়ে যাচ্ছে আরকি। ওকে। রাইট। না আমরা একদমই আমাদের শেষে চলে আসি। আপনি আমাদেরকে আপনার ব্যস্ততার মতো অনেক সময় দিয়েছেন। তার জন্য আগে ধন্যবাদ জানায় রাখি। কারণ আমরা হুট করে শেষ করে দিব। তন্ময়, বর্তমান সময়ে বাংলাদেশের এই এআই বলি, তারপর হচ্ছে যে টেকনোলজি থেকে আমরাও খুব বেশ ভালোও করতেছি। আমাদের অনেক আ কি বলে যে জুনিয়র লেভেলের ছেলেপেলেরাও অনেক ভালো করতেছে গ্লোবাল লেভেলে বিভিন্নভাবে। যেমন হচ্ছে যে কার্ড মানে বা চেস খেলে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতেছে। তারপরে হচ্ছে যে গেম খেলে, PUBG খেলেও চ্যাম্পিয়ন হচ্ছে। ফুটবলের FIFA খেলেও চ্যাম্পিয়ন হচ্ছে আরকি। সো ভার্সেটাইল ভাবে হচ্ছে। আবার এদিক থেকে আমরা অনেক বেশি স্ক্রিন নির্ভর হয়ে গেছি। মানে আমাদের বাবা-মায়েরাও এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা স্ক্রিনে বেশ ভালোই সময় কাটাচ্ছেন আমাদের মতো। তো আসলে এই সব মিলিয়ে না আমরা আমাদের আ ডেটাও আরকি তাদের মানে আমাদের ডেটাও তো আরকি তাইলে খুব বেশি সিকিউরড ও থাকতেছে না। আসলে এআই তারপর হচ্ছে এই যে কি বলে যে আমাদের বাবা-মারা তো স্বাভাবিক একটু কম বুঝবেন টেকনোলজি স্বাভাবিক। তো এইসব মানুষের প্রাইভেসি, ফোনে অ্যাপ থাকতেছে, তাদের সবকিছু থাকতেছে। তো আসলে ওভারঅল সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ আ কতটা আসলে ডেটার জায়গা থেকে সিকিউরড আছে? হুম, এটা আম দেখেন, রেগুলেশনস তো আছে। হুম, যেমন টেলিকমিউনিকেশনস এর ক্ষেত্রে যেমন বিটিআরসি হুম, একটা ভালো রেগুলেটরি বডি হিসাবে সবসময় কাজ করে যাচ্ছে। হুম, আম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অ্যাক্ট নামক অ্যাক্ট থাকতে হবে এবং এটার ইমপ্লিমেন্টেশনটা খুব ভালো মতো করতে হবে। হুম। এটা এখনো করা হয়েছে কিনা এটা আমার সমান জানা নাই। বাট প্রসেসে এটা আছে এটা এটা এটার দরকার। ডেফিনিটলি। আ যখন আমি বলছি এটার দরকার, তখন আমার মাথায় এই চিন্তাটাও আসছে যে আমি যদি এই যেই মিসইউজ করব কিনা এটাকে। না, মিসইউজ এর কথা বলছি না। যে এই ডেটা একটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আমি এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে অ্যাক্সেসটা আমরা এদেশের মানুষরা পাচ্ছি, এটা যদি হুম, আমার না পাই, তাহলে কিন্তু আরেক বিপদ। ওকে। যেমন Starlink এর যে ব্যাপারটা আছে, আপনি জানেন যে জাস্ট সরকারের সাথে নেগোসিয়েশন এ ডেটা নিয়ে
ডেটা প্রাইভেসি নিয়ে হুম, হুম, হুম। ইস্যুগুলোর কারণে আমরা কিন্তু এখনো ঠিক ঢালাওভাবে অনেক কিছু করে উঠতে পারিনি। পারিনি। ঠিক আছে? পাবলিক ইনফরমেশন ইস্যু জিনিসগুলো। হুম, হুম। তো সেই ক্ষেত্রে এই যে ডেটা অ্যাক্টের কথাই বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে জিনিসটা বলি, আমার কাছে মনে হয় যে এটা আপনার রেগুলেটরি লেভেলের চাইতেও বেশি ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা কতটুকু এটা নিয়ে আসলে অ্যাওয়ার্ড। রাইট। যেমন একটা সময় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বলতে সবসময় বৃক্ষরোপণ কর্মসূচি দেখতাম। হুম, হুম, হুম। তো এখন যদি আমাদের এই প্রাইভেসি, সিকিউরিটি, ডেটা নিয়ে যদি সবসময় আমাদের এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়। কারণ আপনি, আমরা এখানে বসে পডকাস্টে ২ জন কথা বলছি, আমাদের সেই অ্যাওয়ারনেসটা আছে। কিন্তু শোনেন, এইটার পরে যে আমি এখন গিয়ে যার সাথে কথা বলবো, আমার বাংলাদেশের জনতা মানুষজন, তাদের সবার এইটা নাই। মানুষ ওই তার চেকের ছবি তুলেই আপলোড করে বলবে যে এখানে কি করা হ্যাঁ। যায়। তো সেই ক্ষেত্রে আ অ্যাপগুলো কতটুকু সিকিউর, তার চেয়েও বড় কথা যে আ আমরা কতটা আমরা কতটুকু সিকিউরিটি মেইনটেইন করতে পারছি ইন্ডিভিজুয়াল লেভেলে। ওকে। সো ওই অ্যাওয়ারনেসটা যদি ক্রিয়েট করা যায়, তাহলে সিকিউর থাকা সম্ভব। বাট অবশ্যই স্পর্শকাতর কোনো জিনিস শেয়ার করা কখনোই উচিত না। বলতে পারেন যে উচিত না। ওকে, তো এআই শুড নট বি সামথিং যে আপনার বিকল্প। এআই শুড বি ইওর অ্যাসিস্ট্যান্ট। ওকে। হ্যাঁ? সো আমাদের যেই ক্যাপাবিলিটির যে ব্যাপারটা আছে, আমরা তো ক্রিটিক্যাল থিংকিং বাদই দিয়ে দিয়েছি। আমরা যেকোনো সমস্যাগুলো আমরা জাস্ট ডাম্প করে দিচ্ছি আমাদের পছন্দের এআই কে। আগে একটা সময় ChatGPT ছিল, পরে Gemini এলো, এখন তো Claude এর সাথে আমরা আছি। তো ওই জায়গা থেকে আমরা তো সব ডাম্প করে দিয়ে ও আমাদেরকে সবকিছু বের করে দিচ্ছে। তো আমাদের নিজেদের যে ক্যাপাবিলিটি আছে, এটাও তো আস্তে, আস্তে ধীরে, ধীরে কমে যাচ্ছে। এক্সাক্টলি। তো ওই জায়গা থেকে আপনি যখন বলছেন সিকিউরিটির জিনিস, আমরা যদি এটাকেও একটা বড় ইস্যু ক্রিয়েট করে যদি ন্যাশনাল লেভেল ক্যাম্পেইন করতে পারি, মানুষকে ভয় না দেখে যদি আমরা এটাকে আরো এডুকেট করতে পারি, এক্সাক্টলি। মানুষকে যদি ইউজটা আরো ভালো মতো শিখাতে পারি, যদি তাদেরকে বুঝাতে পারি যে তুমি ঘরে বসে এআই ইউজ করে যে জিনিসটা করতে পারবা, সেটাকে তুমি কিছু একটা করে তুমি গ্লোবালি কাজ পজিটিভ করতে পারবা, ওয়েতে রাইট? কাজ করা যায়। দেখেন যে পরিমাণে অর্থ আমরা আনতে পারছি, আমাদের এই যে ফ্রিল্যান্সাররা আনতে পারে, হ্যাঁ? এরকম যদি আমরা আরো বানাতে পারি, আপনার কিন্তু এই যে বেকারত্বের যে সমস্যাটা আছে, এই সমস্যাটাও থাকবে না। কিছুদিন আগে দেখলাম যে একটা আপা হচ্ছে আন্দোলন করছেন যে বাংলাদেশের মানুষজন তারা কৃষিকাজ বাদ দিয়ে এসে ও ঢাকাতে আচ্ছা, রিক্সা হ্যাঁ, চালায়, সচিবালয়ের সামনে ভাত বিক্রি রাইট? এবং যেই কারণে আমাদের এই যে চালের দাম, দাম এসব দাম বেড়ে যাচ্ছে। আর ঢাকাতে এত যানজট, এত যানজট। সমস্যার ক্রিয়েট হচ্ছে। আপা কিন্তু একদম রাইট পয়েন্টটা কথা বলেছে। আমার কিন্তু ব্যাপারটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে? সো সোহান, এই যে দেখেন, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোকেও কিন্তু আপনি এখানে রিলেভেন্ট করতে পারেন। কৃষি ক্ষেত্রে কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবো না? অবশ্যই যে পারবো। চায়না বা হচ্ছে যে অন্যান্য দেশ আরো খুবই ভালো মতো ব্যবহার করে, যেগুলো আমরা আরকি আমাদের রিলসে দেখতে পাই। মানে বিভিন্ন রিলসেই আসে যে জি, ওকে, মানে আমরা অনলাইনে এড দেখতে পাই যে এই প্রোডাক্টটা আনলে এটা করা যায়। বাট এটা আসলে আমাদের আরো অনেক বেশি বোধহয় আমাদের কি বলে যে আমরা কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের এই বিষয়গুলোকে আরো অ্যাডাপ্ট করা দরকার। আমাদের নিত্য ব্যবহার্যের থেকে রিলসের থেকে আমার মনে হয় কৃষি ক্ষেত্রে করলে এটা আমাদের একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা বড় ইনিশিয়েটিভ এখানে নিতে হবে। কারণ হুম, দেখেন, আমাদের মতন আমরা যারা হচ্ছে আম বিদেশি কোম্পানির কনসার্ন হুম, হুম, হুম। বাংলাদেশে আমরা কাজ করছি। আমাদের কাছে কিন্তু সব সলিউশনস আছে। আমাদের কিন্তু এই IoT গুলো আছে, যেগুলো দিয়ে আমরা ডে টু ডে লাইফ মানুষের ইজি করতে পারবো। আরো বেশি প্রোডাক্টিভ করতে পারবো। ফসলের ক্ষেত্রে হোক, মাছ চাষের ক্ষেত্রে হোক, এগ্রিকালচারে, এক্সাক্টলি। মানে সবখানে। এডুকেশনে হোক, সার্ভেইলেন্স, সিকিউরিটি, ব্যাংকিং এন্ড এভরিওয়্যার। বাট এই ইনফরমেশনটা কৃষকের কান পর্যন্ত কে পৌঁছাবে? আমার তো ওই লেভেল পর্যন্ত তো আমাদের হাত নাই। তো ওকে। সরকার যদি আমাদের এসব অর্গানাইজেশনকে যদি অ্যালাইন করে, যদি সেই সুযোগটা করে দেয়, আমাদের এই প্রোডাক্টস গুলো যদি শোকেস করার অপরচুনিটি যদি দেয়, এবং আমাদের অর্গানাইজেশনের মানুষরা আমরা যখন বিভিন্ন গভর্নমেন্ট লেভেলে আমরা যখন গিয়ে যখন এসব নিয়ে আমরা পিচ করছি যে আমাদের কাছে এই জিনিসগুলো আছে, আপনারা নেন, এটা নিয়ে দেখেন হুম, কি হয়। তারা যদি এটাকে সাদরে গ্রহণ করে, তাহলে কিন্তু শোন, আসলে আপনি যে ডেফিনিটলি। বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন কিন্তু পূরণ অবশ্যই ওকে। হবে। ফুললি না হলেও ডেফিনিটলি হবে। হবে। পার্শিয়ালি হলেও হবে। এমন এটা দেখা যাচ্ছে তো একদিনে হবে না তো। ধীরে, সময় ধীরে লাগবে। হবে, রাইট? আমি ওই যে এক্সাক্টলি। ২০৩৫ কে দেখছি। এ আশিক এটাই। চৌধুরীর স্বপ্ন। আমি চাই এটা হোক। এটা মনে হয় বাংলাদেশের আপনার আমার মতো ইয়াং যারা আছে তাদের সবারই স্বপ্ন যে আমি আমার দেশটাকে আসলে একটা, মানে যেটাকে এখন ইউটোপিয়ান মনে হচ্ছে যে না এটা রিয়েলিটিতে দেখব।
তন্ময়, আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক সময় দিয়েছেন। আমরা আজকে এখানেই শেষ করতে চাইবো ২ টা কথা দিয়ে। আপনি আ আপনার এই পুরো জার্নিতে আপনার যদি ৩ টা বাক্যে যদি আপনার এই জার্নির নির্যাসটা বলেন, আমাদের যারা দেখছেন তাদের জন্য যদি একটা অ্যাডভাইস যদি আপনি রাখেন। অ্যাডভাইস বলতে আপনাকে তো আমার লাইফে একটা মোটো বলেছি, যেটা আমার লাইফের মোটো। হুম। আর the kind of advice that I give to people, if anyone is coming up to me and asking me যে ভাই কি করব বা এরকম, there's a thing that I tell everyone, that is suffering is a choice. So that's pretty much, যে suffering is a choice. সাফার না করে কেন সাফার করছেন এটাকে কিভাবে মিটিগেট করা যায় বের করেন, সাফার করেন না, ওকে, লেগে থাকেন আর জেগে থাকেন। ওকে। থ্যাংক ইউ তন্ময়। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। Thank you so much, Shohan, for having me in this show. I mean, the discussion was really amazing. আমার অনেকদিন পরে মনে হচ্ছে যে প্রাণ খুলে গল্প করছি। না, তোমার সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। সেটা আমরা এই পডকাস্টের উছিলাতেও হইলেও পাইছি। থ্যাংক ইউ তন্ময়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফ্রম মাই টিম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সোহান। দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদেরকে দেখলেন, আশা করছি ভালো লেগেছে। আর ভালো না লাগার কিছু নাই, যে এখানে তন্ময় কথা বলেছে, যার কথা শোনার জন্য আমরা নিজেরাই বসে থাকি। আমরা ওর বন্ধু বা আমরা তার কি বলে যে সমবয়সী, বাট আসলে সে অনেক ব্যস্ত। কথা হচ্ছে একটাই, নিজে ভালো থাকেন, ভালো করে এই দুনিয়াতে টিকে থাকার সারভাইভাল স্কিলগুলো শেখেন। বেকারত্ব, টেনশন, টাকা নাই, চাকরি নাই, এই সমস্যাগুলো আসবে না। ওকে? 3P, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।